হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে নগদ প্রবাহ বিবরণী বা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। নগদ প্রবাহ বিবরণী আজকে তোমরা এই ক্লাসটা করার পর তোমাদের কাছে মনে হবে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এত সহজ, আর আমরা এই চ্যাপ্টারটা স্কিপ করে গিয়েছি। তোমরা এই ক্লাসটা করার পর তোমাদের কাছে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, তোমাদের কাছে মনে হবে পরীক্ষার প্রথমে গিয়ে আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা করব। এটা এত ইজি একটা চ্যাপ্টার। এই ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা আমি গল্পের মাধ্যমে, আজকে ঠিক গল্পের মাধ্যমে তোমাদের শেষ করে দেব। চলো একটা গল্প দিয়ে শুরু করা যাক। 2011 সালে কিংফিশার এয়ারলাইন্স নামের একটি কোম্পানি বন্ধ হয়ে গিয়েছিল। আর যে বছর তাদের কোম্পানিটা বন্ধ হয়ে গিয়েছিল সে বছর তাদের ইনকাম স্টেটমেন্টে রেভিনিউর পরিমাণও ছিল। তাহলে একটা কোম্পানি রেভিনিউ থাকা সত্ত্বেও দেউলিয়া হয়ে গিয়েছিল, এটার কারণটা কি সেটা জানো? এটার কারণটা হচ্ছে তারা ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা সেভাবে ভালো করে দেখেনি। আজকে আমি তোমাদের শেখাবো তুমি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট দেখার মাধ্যমে কিভাবে একটা কোম্পানির আসল অবস্থা বুঝতে পারবে। তো ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা আসলে একটা কি লজিক্যালি এবং এটা কনসেপচুয়ালি এর ব্যাপার। তুমি লজিক দিয়ে যত চিন্তা করবা তত তুমি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ভালো বুঝতে পারবা। আজকে আমি তোমাদের কনসেপ্ট নিয়ে একটু আলোচনা করব এই ক্যাশ ফ্লো স্টেটমেন্টের। তাহলে কনসেপ্টটা কি? মনে করো যে এখানে আমি লিখে রেখেছি নগদান বই। আমরা কিন্তু অ্যাকাউন্টিং ফার্স্ট পার্টে নগদান বই সম্পর্কে পড়ে এসেছি। ওখানে আমরা কি শিখেছিলাম যে সকল প্রকার নগদ লেনদেনগুলো নগদান বইতে অন্তর্ভুক্ত হবে, তাই না ব্যাপারটা? এখন নগদ যদি প্রাপ্তি হয় তাহলে আমরা ডেবিট করতাম, আর নগদ যদি প্রদান করে দিই তাহলে আমরা সেটাকে ক্রেডিট করতাম। এখন এখানে আমি লিখে রেখেছি নগদান বই। নগদান বই কি প্রাপ্তি, যেহেতু নগদান বই প্রাপ্তি তাহলে নগদান হিসাব ডেবিট, আর যেহেতু আমি নগদ টাকা প্রদান করেছি তাহলে ক্রেডিট। আমরা নগদান বইতে শিখেছিলাম কি যে প্রাপ্তি ডেবিট হবে, প্রদান ক্রেডিট হবে। এখন প্রাপ্তি 90 লাখ, প্রদান হইতেছে 40 লাখ, তাহলে আমার কাছে টাকা আছে কত? 50 লক্ষ টাকা আছে। তাহলে 50 লক্ষ টাকা যেহেতু আমার কাছে আছে তাহলে 50 লক্ষ টাকা কি ডেবিট। যেহেতু এই 50 লক্ষ টাকা ডেবিট, এই টাকাটা আমার কাছে আছে। এখন আমার কিন্তু একটা কোশ্চেন আসতে পারে, এই 50 লক্ষ টাকা কোথা থেকে আসছে? আমার মধ্যে কি কোশ্চেন হলো যে কোথা থেকে আসলো এই 50 লক্ষ টাকা? এখন তুমি বলতে পারো, তোমার মধ্যে একটা কোশ্চেন আসতে পারে, আমি তো নগদান বই জানি, নগদান বইয়ে আমি জানি সবকিছু কিভাবে নগদ টাকা আসছে, কিভাবে নগদ টাকা চলে যাচ্ছে, তাহলে আমি কেন নগদ প্রবাহ বিবরণী করতে যাব? আসতে পারো না এই কোশ্চেনটা? মনে করো যে আমি নগদান বইতে জানতে পারলাম যে 50 লক্ষ টাকা আমার নগদ আছে, কিন্তু আমি জানি না এই 50 লক্ষ টাকা কোন কোন উৎস থেকে এসেছে বা কোন কোন উৎসে এই টাকাটা কিছু টাকা চলে গিয়েছে। মানে নগদ টাকা আসা এবং নগদ টাকা যাওয়া কোন কোন উৎসে, সেগুলা আমি কিন্তু এই নগদান বইতে বিস্তারিত জানি না। আমাকে বিস্তারিত জানার জন্য অবশ্যই আমাকে নগদ প্রবাহ বিবরণী তৈরি করতে হবে। আর নগদ প্রবাহ বিবরণী কতটা ইম্পর্টেন্ট সেটা আমি তোমাকে ফার্স্টেই বলে রেখেছিলাম যে কিংফিশার এয়ারলাইন্স নগদ প্রবাহ বিবরণী তারা সেটা দেখেনি বলে তাদের কোম্পানিটা দেউলিয়া হয়ে গিয়েছিল, বাট তাদের কোম্পানিতে কিন্তু রেভিনিউটা ছিল। তার মানে কি বুঝতে পারলাম যে একটা কোম্পানিতে যদি নিট মুনাফা থাকে তারপরও যদি কোম্পানি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট সম্পর্কে যদি তারা ভালো একটা তদারকি না করে তাহলে সেই কোম্পানি দেউলিয়া বা বন্ধ হয়ে যেতে পারে। বুঝতে পেরেছো ব্যাপারটা? তার মানে এই যে 50 লক্ষ টাকা আমার কাছে নগদে যা আসছে সেই টাকাটা কোথা থেকে আসলো সেটার ব্যাখ্যা আমি নগদ প্রবাহ বিবরণীতে পাবো। এখন মনে করো যে সাপোজ আমি ধরলাম 25 লক্ষ টাকা, 25 লক্ষ টাকা আমি বিক্রয় করে পেয়েছি, আর 15 লক্ষ টাকা আমি সম্পত্তি বিক্রয় করে পেয়েছি, আর শেয়ার ইস্যু করে আমি পেয়েছি টোটাল 10 লক্ষ টাকা। আমি কিন্তু এখন নগদ প্রবাহ মানে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের দিকে যদি আমি একবার তাকাই তাহলে কিন্তু আমি সহজে বুঝে ফেলবো যে 50 লক্ষ টাকা কোন কোন খাত থেকে আমার এসেছে। আমার কিন্তু
দেখতে পাচ্ছি বিক্রয় থেকে এসেছে 25 লক্ষ টাকা, মানে বিক্রয় করে আমি নগদ টাকা এনেছি। সম্পত্তি বিক্রয় করে আমার এসেছে 15 লক্ষ টাকা, শেয়ার ইস্যু করে আমার এসেছে 10 লক্ষ টাকা। দেখছো নগদ প্রবাহ বিবরণীটা কি পরিমাণ ইম্পর্টেন্ট, কত সুন্দরভাবে গুছালো ভাবে এই 50 লক্ষ টাকার ব্যাখ্যা কিন্তু নগদ প্রবাহ বিবরণীতে দিয়ে দিয়েছি। তার মানে কি, এখন আমি যদি মনে করো তোমার কোম্পানি, তুমি বস, এখন তুমি কোম্পানিতে এসে যদি ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা দেখো তাহলে তুমি ইজিলি বুঝে ফেলো 50 লক্ষ টাকা আমার কোন কোন উৎস থেকে এসেছে। ব্যাপারটা বুঝতে পেরেছো? এখন বিক্রয় থেকে যে 25 লক্ষ টাকা এসেছে, এই যে বিক্রয় কার্যাবলী, এই বিক্রয় কার্যাবলীকে আমরা বলি পরিচালন কার্যাবলী, পরিচালন কার্যক্রম। এটাকে আমরা কি বলি? পরিচালন কার্যক্রম। এই যে সম্পত্তি বিক্রয় থেকে 15 লক্ষ টাকা এসেছে, এটাকে আমরা বলি বিনিয়োগ কার্যক্রম। এটাকে আমরা কি বলি? বিনিয়োগ কার্যক্রম। বুঝতে পেরেছো ব্যাপারটা? আর এই যে শেয়ার ইস্যু করে যে আমাদের 10 লক্ষ টাকা এসেছে না, এটাকে আমরা বলি অর্থায়ন কার্যক্রম। এটাকে আমরা কি বলি? অর্থায়ন কার্যক্রম। তাহলে আমাদের উৎস দেখছো কয়টা? 3টা উৎস। তাহলে আমরা বুঝতে পারলাম নগদ প্রবাহ বিবরণী কত প্রকার। নগদ প্রবাহ বিবরণী 3 প্রকার, একটা হচ্ছে পরিচালন কার্যক্রম, একটা বিনিয়োগ কার্যক্রম, আর একটা হচ্ছে অর্থায়ন কার্যক্রম। তাহলে পরিচালন কার্যক্রম কি, সেই জিনিসটা আমাদের একটু জানা দরকার আছে। পরিচালন কার্যক্রম সবসময় মনে রাখবা, আমরা বইয়ের ভাষায় যাব না, আমরা আমাদের নিজেদের মতো করে পড়বো, নিজেরাই বই বানিয়ে ফেলবো। পরিচালন কার্যক্রম মনে রাখবা, যে পরিচালন কার্যক্রম হইতেছে কি, ব্যবসা টিকিয়ে রাখার জন্য, ব্যবসা টিকিয়ে রাখার জন্য প্রতিনিয়ত 1 বছরের মধ্যে নির্দিষ্ট সময়কালে প্রতিনিয়ত আমাকে যে কাজটা করতে হবে, নাইলে আমার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে, সেই কাজগুলো হইতেছে পরিচালন কার্যক্রম। এখন কোন কোন কাজগুলো যেগুলো আমাকে প্রতিনিয়ত করতে হবে, না হলে আমার ব্যবসা প্রতিষ্ঠান হুমকির মুখে পড়ে যাবে, সেটা হইতেছে বিক্রয় করতে হবে। আমার প্রোডাক্ট আমি যদি বিক্রয় না করি তাহলে কি সেটার কোনো মূল্য আছে? তাহলে তো প্রতিষ্ঠানই নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তাহলে আমাকে অবশ্যই বিক্রয় করতে হবে। বিক্রয় হইতেছে পরিচালন কার্যক্রমের মুখ্য ভূমিকা পালন করে। তাহলে বিক্রয় পরিচালন কার্যক্রমে প্রতিনিয়ত আমাকে করতেই হবে। তারপর কি করতে হবে? আমাকে প্রোডাক্ট ক্রয় করতে হবে, পণ্য বিক্রয় করতে হবে, পণ্য ক্রয় করতে হবে, এগুলো সব পরিচালন কার্যক্রমের মধ্যে আসবে। কর্মচারীদের বেতন দিতে হবে, নাহলে তো কোম্পানি চলবেই না, কর্মচারীরা বেতন ঠিক মতো না পেলে, তাই না? তারপরে মনে করো কি, সরকারকে ট্যাক্স দিতে হবে। এই যে আমরা প্রতিনিয়ত যে কাজগুলো করি পরিচালন, এগুলাই হতেছে পরিচালন কার্যক্রমের মধ্যে আসবে। তাহলে পরিচালন কার্যক্রমের মধ্যে কি কি পাইলাম? পরিচালন কার্যক্রমের মধ্যে পেলাম হচ্ছে আমরা পণ্য বিক্রয়, তারপরে হচ্ছে কি পণ্য ক্রয়, তারপরে আমরা কি পাইলাম? কর প্রদান, সরকারকে কর প্রদান, তারপর আমরা পেলাম কর্মচারীদের বেতন প্রদান। এই যে জিনিসগুলা, এই সবগুলাই হচ্ছে কি, এই যে পণ্য ক্রয় বিক্রয় কর প্রদান বেতন প্রদান, এই সবগুলাই হচ্ছে কি পরিচালন কার্যক্রমের অন্তর্ভুক্ত। মানে চলতি সম্পদ অথবা চলতি দায়, এই যে চলতি সম্পদ চলতি দায় এগুলো আছে না, সবগুলাই হচ্ছে পরিচালন কার্যক্রমের মধ্যে অন্তর্ভুক্ত। এগুলো ছাড়া আমার কোম্পানি বন্ধের সম্মুখীন হয়ে যাবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরিচালন কার্যক্রম। তাহলে বুঝতে পেরেছো পরিচালন কার্যক্রম জিনিসটা কি। এখন আমরা আসি তো সম্পত্তি বিক্রয় লিখে রেখেছিলাম বিনিয়োগ কার্যক্রম। বিনিয়োগ কার্যক্রমটা কি? বিনিয়োগ কার্যক্রমটা কি? বিনিয়োগ কার্যক্রম হচ্ছে স্থায়ী সম্পত্তি ক্রয় বিক্রয় সংক্রান্ত লেনদেন হতে কি পরিমাণ নগদ অর্থের প্রবাহ ঘটেছে তা প্রদর্শিত করা, সেটাই হচ্ছে বিনিয়োগ কার্যক্রম। এখন মনে করো যে তুমি একটা প্রতিষ্ঠানের, তোমার একটা প্রতিষ্ঠান, তোমার প্রতিষ্ঠানে কিছু সম্পত্তি তুমি ক্রয় করলা। সম্পত্তি ক্রয় করাতে কি হলো, নগদে করতে হবে এগুলো, যদি বাকিতে হয় তাহলে সেগুলো আসবে না। তুমি একটি, তোমার কোম্পানি স্থায়ী সম্পত্তি ক্রয় করাতে তোমার নগদ অর্থে কি ঘটছে? নগদ অর্থের বহির্গমন ঘটেছে। কারণ তুমি যদি এখন 5 লক্ষ টাকা দিয়ে একটা জমি কিনো, তাহলে তোমার কাছ থেকে কিন্তু 5 লক্ষ টাকা চলে যাচ্ছে, কিন্তু সম্পত্তি আসছে। ব্যাপারটা বুঝতে পেরেছ? আবার তুমি যদি সম্পত্তি বিক্রি করো, মনে করো 20 লক্ষ টাকা একটা সম্পত্তি বিক্রি করে দিয়েছো,
তাহলে নগদ টাকা তোমার কাছে আসছে, নগদ টাকার আগমন ঘটতেছে, আর সম্পত্তি তোমার কাছ থেকে চলে যাচ্ছে। এই বিনিয়োগ কার্যক্রমে সম্পত্তি ক্রয় বিক্রয় এই বিষয়গুলো আসবে। তাহলে বুঝতে পেরেছি বিনিয়োগ কার্যক্রমে কি কি আসবে। বিনিয়োগ কার্যক্রমে কি কি জিনিস আসবে। বিনিয়োগ কার্যক্রমে আসবে সম্পত্তি ক্রয় অথবা বিক্রয়। তারপরে কি আসবে, অন্য প্রতিষ্ঠানের শেয়ার ক্রয় অথবা বিক্রয়। এই যে জিনিসগুলা, এই সবগুলো হচ্ছে বিনিয়োগ কার্যক্রমে আসবে। তাহলে আমরা কি শিখলাম, বিনিয়োগ কার্যক্রমে কি কি জিনিস আসবে, সম্পত্তি ক্রয় বিক্রয়, অন্য প্রতিষ্ঠানের শেয়ার ক্রয় বিক্রয়। হ্যাঁ, এই টাইপের জিনিসগুলো হচ্ছে বিনিয়োগ কার্যক্রমে আসবে। তাহলে বুঝতে পেরেছি বিনিয়োগ কার্যক্রমে কি কি আসবে। আমরা জাস্ট চেহারা চিনাইতেছি, আমরা জাস্ট কি সবার চেহারা চিনাচ্ছি যে কে কেমন, কার ক্যারেক্টার কেমন। এখন আমরা আসবো অর্থায়ন বা অর্থ সংস্থান কার্যক্রমে। অর্থ সংস্থান কার্যক্রম। এখন অর্থায়ন বা অর্থ সংস্থান কার্যক্রমে এখানে যেটা আসবে সেটা হচ্ছে শেয়ার ইস্যু। একটা জিনিস মনে রাখবা, আমি যদি, তুমি তো কোম্পানির মালিক, তুমি সব সময় কোম্পানির মালিক নিজেকে ধরে নিবা। তুমি শেয়ার ইস্যু করবা কোম্পানির মালিক হিসেবে। তুমি যখন শেয়ার ইস্যু করবা তখন কিন্তু তোমার কাছে কি আসবে, তোমার কাছে নগদ টাকা আসবে। সবসময় অর্থ সংস্থান জিনিসটা কি বা অর্থায়ন কার্যক্রম জিনিসটা কি। অর্থ সংস্থান জিনিসটা হচ্ছে, মনে করো যে অর্থ সংস্থান জিনিসটা শুনে আমি বুঝতে পারছি জিনিসটা কি। আমি একটা ব্যবসা পরিচালনা করতে গিয়ে আমার কিন্তু নগদ টাকার দরকার হয়। আমার যখন নগদ টাকার মূলধনের দরকার হবে তখন আমি কি করব, বিভিন্ন উৎস থেকে টাকাটা সংগ্রহ করব। এই যে বিভিন্ন উৎস হতে যখন আমি টাকা সংগ্রহ করব না, তখনই সেটা অর্থ সংস্থান কার্যক্রমের মধ্যে আসবে। তুমি তো কোম্পানির মালিক, তুমি তোমার কোম্পানির যদি শেয়ার ইস্যু করো তাহলে কিন্তু টাকা তোমার চলে আসবে, তোমার মূলধনের যোগানটা হয়ে যাবে। তার মানে কি, তার মানে অবশ্যই অর্থ সংস্থান কার্যক্রমের মধ্যে কি থাকবে, শেয়ার ইস্যু কথাটা থাকবে। কি থাকবে, শেয়ার ইস্যু। তারপরে আমি আর কি কি করতে পারি, ঋণ বা বন্ড বা ঋণপত্র ইস্যু করতে পারি। কি করতে পারি, বন্ড অথবা ঋণপত্র ইস্যু, বন্ড বা ঋণপত্র ইস্যু। এগুলোর মাধ্যমে আমি আমার অর্থ সংস্থান করতে পারি। শেয়ার ইস্যুর মাধ্যমে আমি আমার অর্থ সংস্থান করতে পারি, বন্ড বা ঋণপত্র ইস্যুর মাধ্যমে আমি আমার অর্থ সংস্থান করতে পারি। হ্যাঁ, আরো কিছু কিছু জিনিস আসবে এই অর্থ সংস্থান কার্যগুলিতে। আরেকটা যেটা আসে সেটা হচ্ছে লভ্যাংশ প্রদান। কি আসবে, লভ্যাংশ প্রদানের মাধ্যমে আমার কাছ থেকে টাকা চলে যায়। তাহলে আমি কিন্তু সবার একটা কি করেছি, সবার আলাদা আলাদা কিছু ক্যারেক্টার আছে। কে কোন ক্যারেক্টার আমি জাস্ট একটু পরিচয় করাই দিছি, বিস্তারিত তেমন বলি নাই, আমি জাস্ট পরিচয় করাই দিছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে দেখো পরিচালন কার্যক্রমে কি কি আসবে, বিনিয়োগ কার্যক্রমে কি কি আসবে, অর্থ সংস্থান কার্যক্রমে কি কি আসবে, সেই জিনিসগুলো সম্পর্কে আমি জাস্ট মোটামুটি একটা ক্যারেক্টার চিনাইছি ওদের। এখন এই যে একটু আগে বললাম যে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের মাধ্যমে তুমি বুঝতে পারবা, কি বুঝতে পারবা, ক্যাশ ফ্লো স্টেটমেন্টের মাধ্যমে তুমি বুঝতে পারবা আমার কোন কোন উৎস থেকে টাকা আসছে এবং কোন কোন উৎস আমার টাকাটা চলে যাচ্ছে। এই যে টাকা আসা এবং টাকা চলে যাওয়া, এটা তুমি যদি ভালো করে বুঝতে চাও তাহলে তোমাকে অবশ্যই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ভালো করে বুঝতে হবে। তুমি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ভালো করে না বুঝলে কোন উৎস থেকে টাকা আসছে, কোন উৎসে টাকা চলে যাচ্ছে, এগুলো আমরা বুঝতে পারবো না। এগুলো বোঝার জন্য আমাকে ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা ভালো করে বুঝতে হবে। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। এখন এই যে নগদ টাকা, নগদ টাকা আমার কাছে যখন আসবে তখন কি হয়, তখন নগদ অর্থের আগমন ঘটে। তখন কি হয়, নগদ অর্থের আগমন ঘটে। নগদ অর্থের কি হয়, আগমন ঘটে। নগদ টাকা আমার কাছে ঘটলে নগদ অর্থের আগমন ঘটবে। এটাকে আমরা বলি ইন ক্যাশ। আর আর মনে করো যে যখন আমার কাছ থেকে নগদ টাকা চলে যায় তখন সেটাকে আমরা বলি নগদ অর্থের বহির্গমন। নগদ অর্থের কি, বহির্গমন। এটাকে আমরা বলি আউট ক্যাশ। ঠিক আছে, এটাকে আমরা কি বলি, আউট ক্যাশ। এই যে নগদ অর্থের আগমন
নগদ অর্থের বহির্গমন, আমরা এই হিসাবগুলো কি খুব ভালোভাবে নিতে পারতেছি? ইন ক্যাশ কখন হচ্ছে, আউট ক্যাশ কখন হচ্ছে, এই জিনিসগুলো সম্পর্কে আমাদের একটা বিস্তারিত ধারণা হয়ে গেছে। এখন এই যে আমি যে জিনিসগুলো আলোচনা করেছি তোমাদের সাথে, এখন আমি যদি তোমাকে বলি নগদ প্রবাহ বিবরণী কাকে বলে, তোমরা কি এটা আনসার করতে পারবে না? একদমই সহজ, নিজের মতো করে, আমার কোনো সংজ্ঞা টঙ্গা পড়ার দরকার নাই বইয়ের, আমি আমার নিজের মতো করে বলবো। যে প্রবাহ বিবরণীতে নগদ অর্থের আগমন এবং নির্গমন সঠিকভাবে হিসাবভুক্ত বা হিসাব রাখা যায়, সেটাই হচ্ছে নগদ প্রবাহ বিবরণী। আমি এখানে সঠিকভাবে কিন্তু আমি জানতে পারতেছি কখন নগদ অর্থের আগমন ঘটতেছে, কখন নগদ অর্থের আমার বহির্গমন ঘটছে। এই জিনিসগুলা আমি যে বইতে সঠিকভাবে লিপিবদ্ধ করে বা যে বই হতে আমি জানতে পারি, সেগুলো হচ্ছে নগদ প্রবাহ বিবরণী। তার মানে নগদ প্রবাহ বিবরণী জিনিসটা আমি কিন্তু বুঝে ফেলেছি। যেমন নগদ অর্থের আগমন কখন ঘটবে? যখন আমি পণ্য বিক্রয় করব তখন নগদ অর্থ আসবে, যখন আমি পণ্য ক্রয় করব তখন নগদ অর্থ চলে যাবে, যখন আমি সম্পত্তি ক্রয় করব নগদ অর্থ চলে যাবে, যখন আমি সম্পত্তি বিক্রয় করব তখন নগদ অর্থ আসবে, যখন আমি শেয়ার ইস্যু করব তখন আমার নগদ অর্থ আসবে, বন্ড ইস্যু করব তখন আমার নগদ অর্থ আসবে, আমি যখন লভ্যাংশ দিব নগদ অর্থ চলে যাবে। বুঝতে পেরেছো ব্যাপারটা? তার মানে কিন্তু আমরা নগদ অর্থের আগমন, নগদ অর্থের বহির্গমন, এই জিনিসগুলো খুব ভালো করে বুঝতে পেরেছি। নগদ প্রবাহ বিবরণীর তিনটি কার্যক্রম আছে, সেই তিনটি কার্যক্রম সম্পর্কে আমরা কিন্তু আলোচনা করেছি। আশা করি তোমাদের এগুলো মোটামুটি বুঝতে পেরেছো। আমি জাস্ট কার কেমন ধর্ম, কোনটা কোথায় যাবে সেগুলো নিয়ে আলোচনা করেছি। এখন আমি আলোচনা করব নগদ প্রবাহ বিবরণীর যে তিনটা ফরম্যাট আছে, সেই তিনটা ফরম্যাট তোমার পরীক্ষাতে তুমি কিভাবে আনসার করবা, কিভাবে লিখতে হবে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব, আরো বিস্তারিত আলোচনা করব। আরেকটা জিনিস মনে রাখবা, নগদ প্রবাহ বিবরণী দুইটা পদ্ধতিতে করা যায়, একটা প্রত্যক্ষ পদ্ধতি আর একটা হচ্ছে পরোক্ষ পদ্ধতি। আমরা সাধারণত পরোক্ষ পদ্ধতিতে ম্যাথগুলো করব, প্রত্যক্ষ পদ্ধতি তোমাদের পরীক্ষাতে আসবে না, পরোক্ষ পদ্ধতিতেই আসবে। এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যে ফরম্যাটটি নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে কি, সেটি হচ্ছে পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ। পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ কি কি জিনিস আসে, কি কি জিনিস আসে না, সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। কোথায় প্লাস হবে, কোথায় মাইনাস হবে, সেগুলো আমরা একটু জানবো, বিস্তারিত জানবো। সুন্দর করে তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা দেখো, তাহলে দেখো খুবই ইজি মনে হবে তোমাদের কাছে। এখন চলো, আমরা এখানে লিখে রেখেছি কোম্পানির নগদ প্রবাহ বিবরণীর পরোক্ষ পদ্ধতি। আমরা কি পদ্ধতিতে করব? আমরা বলেছি পরোক্ষ পদ্ধতিতে করব। চলো এখন পরোক্ষ পদ্ধতি নিয়ে আলোচনা করি। তারপর লিখবা এত সালের এত তারিখে সমাপ্ত বছরের জন্য। ফরম্যাটটা কিভাবে দেবা? এই যে দেখো, ফরম্যাটটা এভাবে দিতে হবে। প্রথমে লিখবা বিবরণ, তারপরে টাকা, তারপরে টাকা। উপরে লিখবা পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ। আরেকটা জিনিস মনে রাখবা, পরিচালন কার্যক্রম হতে যখন আমি নগদ প্রবাহ করব, তখন অবশ্যই নিট মুনাফাটা লিখতে হবে। আর এই নিট মুনাফাটা তোমার পরীক্ষা আর এই নিট মুনাফাটা তোমার প্রশ্নে দেওয়া থাকবে, ঠিক আছে? নিট মুনাফা, এই যে আমরা আউটার কলামে লিখে ফেলবো নিট মুনাফাটা, হ্যাঁ। তারপর লিখবো নিট আয়কে নিট নগদ প্রবাহে পরিণত করার সমন্বয় সমূহ। কি কি জিনিস আসবে সেগুলো আমরা একটু দেখি, হ্যাঁ। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে অবচয় খরচ। মনে রাখবা, অবচয় খরচটা হচ্ছে অনগদ ব্যয়। অবচয় খরচটা কি? অবচয় খরচ হচ্ছে অনগদ ব্যয়। প্রথমে আসবে কি? অবচয় খরচ। অবচয় খরচটা আমরা প্লাস করব। আর একটা টেকনিক মানে ট্রিক্স তোমরা মনে রাখবা, বিশদ আয় বিবরণীতে আমরা যেগুলো প্লাস করেছি এখানে সেগুলো মাইনাস করব, আর বিশদ আয় বিবরণীতে আমরা যেগুলো মাইনাস করেছি এখানে সেগুলোকে প্লাস করে দিব। এই ট্রিক্সটা মনে রাখবা, হ্যাঁ। এখন আমি একটা জিনিস দেখি তো, অপচয় খরচ, এটার আরেক নাম, এটাকে আমরা বলি অনগদ ব্যয়। এটাকে আমরা কি বলি? অনগদ ব্যয়। অপচয় খরচ আমরা বিশদ আয় ব্যয় বিবরণীতে মাইনাস করতাম, তাহলে এখানে একটা কি করব? প্লাস করে দিব। তারপরে বলছে অদৃশ্য এবং কাল্পনিক সম্পত্তির অবলোপন। অদৃশ্য এবং কাল্পনিক সম্পত্তির অবলোপন, এটাও হচ্ছে আমরা মাইনাস করতাম বিশদ আয় বিবরণীতে, এখন আমরা এখানে সেটাকে প্লাস করব। চলতি সম্পদ বৃদ্ধি, চলতি সম্পদ হ্রাস। চলতি সম্পদ বৃদ্ধি, এটা আমরা কি করব বলতো দেখি। চলতি সম্পদ বৃদ্ধি আমরা এখানে সেটাকে মাইনাস করব,
আর চলতি সম্পদ হ্রাস আমরা এখানে এটাকে প্লাস করে দেব বিপরীত। মনে করো চলতি সম্পদ প্রাপ্য হিসাব একটা চলতি সম্পদ, তাই না? চলতি সম্পদ আমি যখন দেনাদার, প্রাপ্য হিসাবের আরেক নাম তো দেনাদার, আমি যখন দেনাদারের কাছে কিছু প্রোডাক্ট বিক্রি করেছি বাকিতে, তখন কিন্তু আমার নগদ জিনিস চলে গেছে। তার মানে কি নগদ টাকা কিন্তু চলে গেছে, কিন্তু সম্পদ বৃদ্ধি পাইছে, কারণ আমি তার কাছে টাকাটা পাবো, প্রাপ্য হিসাব। তাহলে চলতি সম্পদ বৃদ্ধি, একটা জিনিস সবসময় মনে রাখবো, এই ম্যাথে আমার নগদ টাকাটা কি হচ্ছে, নগদ টাকা কি চলে যাচ্ছে নাকি নগদ টাকা আসছে? সিম্পল কাহিনী, নগদ টাকা যদি আসে সেটা যাই হোক, নগদ টাকা যদি আসে আমি প্লাস করব, নগদ টাকা যদি চলে যায় আমি মাইনাস করে দেব। সম্পদ বৃদ্ধি পাক বা সম্পদ হ্রাস পাক আমার দেখার বিষয় না, নগদ টাকায় আমার দেখার বিষয়। আমি জাস্ট এই ম্যাথে দেখবো যে নগদ টাকা তিনোটা ফরম্যাটে একই জিনিস, তিনোটা ফরম্যাটে একই জিনিস, নগদ টাকা আসলেই প্লাস করে দেব, নগদ টাকা চলে গেলে মাইনাস করে দেব। সম্পদ টম্পদ এগুলো পরে দেখবো। এখন আমি দেখি তো চলতি সম্পদ বৃদ্ধি, চলতি সম্পদ বৃদ্ধি পাওয়াতে আমার নগদ টাকা চলে গেছে, সো বৃদ্ধি মানে মাইনাস, বিপরীত করবা। এখানে আরেকটা ট্রিক্স কাটাবা, যদি বৃদ্ধি থাকে তাহলে আমরা মাইনাস করব চলতি সম্পদের ক্ষেত্রে, অন্যটা না। চলতি সম্পদ যদি হ্রাস থাকে তাহলে বিপরীত হচ্ছে কি, তাহলে বিপরীত হচ্ছে প্লাস। তাহলে বৃদ্ধি থাকলে চলতি সম্পদের ক্ষেত্রে বিপরীত মাইনাস, আর হ্রাস থাকলে আমরা কি করে দেব, প্লাস করে দেব। জাস্ট ট্রিক্স, বিপরীত করে দেব। বুঝতে পেরেছো ব্যাপারটা? ওকে। তারপরে চলতি দায় বৃদ্ধি, চলতি দায় বৃদ্ধির ক্ষেত্রে আবার এখানে বৃদ্ধি আছে আমরা প্লাস করে দেব, চলতি দায় হ্রাস, এখানে হ্রাস আছে আমরা মাইনাস করে দেব। একমাত্র চলতি সম্পদের ক্ষেত্রে বিপরীত করব, আবার চলতি দায়ের ক্ষেত্রে বিপরীত করব না। ওটা যদি বৃদ্ধি থাকে বৃদ্ধি করে দেব, প্লাস করে দেব, যদি হ্রাস থাকে মাইনাস মাইনাসে করে দেব। এ পর্যন্ত বুঝতে পেরেছো? সম্পদের ক্ষেত্রে একমাত্র বিপরীত হবে, আর কোনোটার ক্ষেত্রে হবে না। নিচে আরেকটা জিনিস লেখা আছে দেখো, স্থায়ী সম্পদ বিক্রয়ের ক্ষতি, স্থায়ী সম্পদ বিক্রয়ের ক্ষতি, তাহলে সম্পদ ক্ষতি, ক্ষতি আমরা মাইনাস করতাম, এখানে প্লাস হবে। স্থায়ী সম্পদ বিক্রয়ের লাভ, লাভ আমরা প্লাস করতাম, এখানে মাইনাস হবে। সম্পদের ক্ষেত্রে বিপরীত, দায়ের ক্ষেত্রে বিপরীত না। দায়ের ক্ষেত্রে বৃদ্ধিতে প্লাস হয়েছে, হ্রাসে কি হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে। আশা করি তোমরা এই ছকটা বুঝতে পেরেছো। জাস্ট একটু দেখবা, দুইবার দেখবা, তাহলেই হয়ে যাবে। এগুলো মুখস্থের বিষয় না, জাস্ট বুঝে বুঝে করবা, লজিক দিয়ে বুঝবা, হ্যাঁ, তাহলেই হবে। আমরা এই যে নিট মুনাফা আউটার কলামে লিখেছি, তারপরে এই যে সম্পদ বৃদ্ধি, হ্রাস, অপচয় খরচ, এগুলা যোগ বিয়োগ করে যে টাকাটা হবে নিট মুনাফার সাথে, সেটা যোগ করার পরে যে টাকাটা হবে সেটাই হচ্ছে পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ, সেটাই হচ্ছে পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ। আশা করি তুমি এই ফরম্যাটটা বুঝতে পেরেছো। এটাতে আর কোনো ধরনের কোনো প্রবলেম নেই। জাস্ট ট্রিক্স মনে রাখবা, জাস্ট ট্রিক্স, যে বৃদ্ধি সম্পদের ক্ষেত্রে বিপরীত মাইনাস হয়ে যাবে, চলতি সম্পদের ক্ষেত্রে হ্রাস বিপরীত প্লাস হয়ে যাবে। আর কিছু মনে রাখার দরকার না। মনে রাখবা লজিক্যালি নগদ টাকাটা কি হচ্ছে, নগদ টাকা আসছে প্লাস, নগদ টাকা চলে যাচ্ছে মাইনাস, জাস্ট এনাফ। এখন আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ, 2 নাম্বারটা। বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ জিনিসটা কি? বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহে কি কি জিনিস আসে আমি কিন্তু একটু আগেই তোমাদের বলে দিয়েছি। বিনিয়োগ কার্যক্রম হতে এখানে আসবে যেগুলো, সেগুলো হলো স্থায়ী সম্পদ ক্রয় বিক্রয়, তারপরে অন্য প্রতিষ্ঠানের শেয়ার ক্রয় বিক্রয়, এইসব জিনিসই হলো বিনিয়োগ। বিনিয়োগ যেখানে আছে, স্থায়ী সম্পত্তি ক্রয়, আমি যখন এখানে দেখো মাইনাস করে দিয়েছি, স্থায়ী সম্পত্তি ক্রয় মাইনাস করেছি, স্থায়ী সম্পত্তি বিক্রয় প্লাস করেছি। কেন? স্থায়ী সম্পত্তি যখন আমি ক্রয় করব, মনে করো যে সাপোজ আমি একটা বিল্ডিং ক্রয় করলাম, দালান কোঠা, দালান কোঠা একটা স্থায়ী সম্পদ। আমি যখন একটা দালান কোঠা 1 কোটি টাকা দিয়ে কিনলাম, আমি সম্পদ পেয়েছি ঠিকই, আমার কাছ থেকে নগদ টাকা চলে গিয়েছে। যেহেতু আমার কাছ থেকে নগদ টাকা চলে গিয়েছে, আমি মাইনাস করে দেব। আমার সম্পদ বৃদ্ধি পাইছে, যায় পাইছে পরের ব্যাপার, আমার কাছ থেকে নগদ টাকা চলে গেছে, তার মানে মাইনাস হয়ে যাবে। সম্পদ ক্রয় করাতে আমার কাছ থেকে নগদ টাকা চলে গিয়েছে, সো আমি এটা মাইনাস করে দিব এখানে। বুঝতে পেরেছো? আবার আমার কাছে একটা জমি ছিল, মানে ভূমি, সেই ভূমিটা আমি 20 লক্ষ টাকায় বিক্রি করে দিয়েছি।
20 লক্ষ টাকায় বিক্রি করে দেওয়াতে আমার কাছে নগদ টাকা চলে আসছে, তাহলে নগদ টাকা যেহেতু আমার কাছে আগমন করছে তার মানে প্লাস হবে, তার মানে স্থায়ী সম্পত্তি বিক্রয় প্লাস অন্য প্রতিষ্ঠানের শেয়ার ক্রয়, অন্য প্রতিষ্ঠানের শেয়ার ক্রয় করলে নগদ টাকা চলে যায় মাইনাস অন্য প্রতিষ্ঠানের শেয়ার বিক্রয় করলে আমার কাছে নগদ টাকা চলে আসে প্লাস অন্য প্রতিষ্ঠানের ঋণ প্রদান মাইনাস অন্য প্রতিষ্ঠানের প্রদত্ত ঋণের আসল আদায় এগুলো আমার কাছে নগদ টাকা আসলো প্লাস এই সবগুলা প্লাস মাইনাস করার পরে যে টাকাটা হবে সেটা হচ্ছে বিনিয়োগ কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ। আশা করি জিনিসগুলো বুঝতে পেরেছো। এখানে জাস্ট স্থায়ী সম্পদ ক্রয় বিক্রয় আসবে, অন্য প্রতিষ্ঠানের শেয়ার ক্রয় বিক্রয় আসবে, আর ঋণের তোমার অন্য প্রতিষ্ঠানে তুমি যে ঋণ দিচ্ছ সেই ঋণ আদায় আসবে, অন্য প্রতিষ্ঠানে তুমি যে ঋণ প্রদান করেছো সেটা আসবে। তারপরে এগুলো যোগ বিয়োগ করে দিলে তোমার বিনিয়োগ কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ কত টাকা সেটা বের হয়ে যাবে। আশা করি দুইটাতে আর কোনো প্রবলেম নেই। এখন আমরা পুরো ম্যাথে চলে আসবো। মানে যদি তোমার প্রশ্নে তিনটাই বলে যে টোটাল নগদ প্রবাহ বিবরণীটা তৈরি করো, তখন তুমি কিভাবে করবে? তখন আমি ওই যে আমি এখানে এই যে দেখো এই যে এখানে পরিচালন কার্যক্রম হতে যে টাকাটা পেয়েছিলাম না সেই টাকাটা আমি এখানে লিখবো। আমি এই যে বিনিয়োগ কার্যক্রম হতে যে টাকাটা পেয়েছি সেই টাকাটা আমি এখানে লিখবো। বুঝতে পেরেছো? লেখার পরে তারপর আমি লিখবো অর্থ সংস্থান কার্যক্রম হতে নগদ প্রবাহ। অর্থ সংস্থান কার্যক্রম হতে নগদ প্রবাহ এখানে কি কি জিনিস আসে আমরা একটু আগেই বলেছি। তারপর আমি এখানে বলে দিচ্ছি এখানে আসবে শেয়ার ইস্যু। অর্থ সংস্থান কার্যক্রম মানে হচ্ছে আমাকে মূলধনের জন্য অন্যান্য উৎস হতে যেভাবে আমি টাকাটা কালেক্ট করব, সংগ্রহ করব, সেটাই হচ্ছে অর্থ সংস্থান কার্যক্রমের মধ্যে চলে আসবে। আমার একটা কোম্পানি আছে, এখন আমার কোম্পানিতে তো টাকার দরকার আছে, ব্যবসা পরিচালনা করতে গেলে টাকার দরকার হয়। আমি মূলধনটা যে যে উৎস হতে সংগ্রহ করব সেটাই অর্থ সংস্থান কার্যক্রমে চলে আসবে। আমি অর্থ সংস্থান কার্যক্রমের জন্য আমি কি করতে পারি? আমি শেয়ার ইস্যু করতে পারি। আমার কোম্পানিতে আমি সবসময় শেয়ার ইস্যু করব। শেয়ার ইস্যু করলে কি হবে? আমার নগদ টাকা চলে আসবে, মূলধন বৃদ্ধি পাবে, তার জন্য শেয়ার ইস্যু প্লাস হবে, নগদ টাকা আসে। আমি যদি বন্ড বা ঋণপত্র ইস্যু করি তাহলে আমার নগদ টাকা আসবে, তার জন্য কি হবে? প্লাস হবে। মনে রাখবা শেয়ার আর বন্ড দুইটা আলাদা জিনিস। লভ্যাংশ প্রদান মাইনাস হবে, বন্ড বা ঋণপত্র প্রত্যার্পণ মাইনাস হবে, কারণ এগুলো চলে যায় টাকা। ঋণ গ্রহণ, আমি যদি ঋণ গ্রহণ করে নগদ টাকা আমার কাছে আসে তার জন্য এটা প্লাস হবে। আমি যদি ঋণটা পরিশোধ করি নগদ টাকা আমার কাছ থেকে চলে যাবে তার জন্য এটা মাইনাস হবে। বুঝতে পেরেছো? এই সবগুলো প্লাস মাইনাস করার পরে যে টাকাটা হবে সেটার নাম অর্থ সংস্থান কার্যক্রম মধ্যে নিট নগদ প্রবাহ। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। এখন এই যে একটা জিনিস দেখো, পরিচালন কার্যক্রম হতে টাকাটা বিনিয়োগ কার্যক্রমের টাকাটা, আর এটা হচ্ছে অর্থ সংস্থান কার্যক্রম হতে নগদ প্রবাহ এই টাকাটা। এই তিনটা টাকা আমরা যোগ করব, যোগ করে যে টাকাটা পাবো না এখানে এই যে টাকাটা, এটার নাম হচ্ছে নিট নগদ বৃদ্ধি। এটার নাম কি? নিট নগদ বৃদ্ধি। এই নিট নগদ বৃদ্ধির সাথে আমরা যোগ করে দিব প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত। এটা প্রশ্নে দেওয়া থাকবে। প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত যোগ করার পর যে টাকাটা হবে সেটার নাম হচ্ছে সমাপনী নগদ উদ্বৃত্ত। এই যে এটার নাম হচ্ছে সমাপনী নগদ উদ্বৃত্ত। আশা করি এই তিনটা ফরম্যাট তোমরা বুঝতে পেরেছো। তিনটা ফরম্যাট জাস্ট দুইবার করে দেখবা, একটু লজিক্যালি চিন্তা করবা, একটু বুঝে বুঝে চিন্তা করবা। হ্যাঁ, মুখস্থ না, লজিক দিয়ে চিন্তা করবা যে কেন হলো প্লাস, কেন হলো মাইনাস। বুঝতে পেরেছো? এগুলো তুমি যদি লজিক্যালি চিন্তা করো তাহলে তুমি দেখবা যে এটা একদম একদম ইজি, পানির মতো সহজ। এত ইজি ম্যাথ অ্যাকাউন্টিং আর হয় না। আমরা কিন্তু এই তিনটা ফরম্যাট বুঝতে পেরেছি, আমরা এগুলো সব পরোক্ষ পদ্ধতিতে তোমাদের বুঝিয়ে দিয়েছি। এখন তোমাদের প্রশ্নে মাঝে মাঝে কিছু কিছু জিনিস আছে, যেমন মনে করো যে গুরুত্বপূর্ণ কিছু অনগদ লেনদেন তোমার প্রশ্নে দেওয়া থাকবে, তোমার কাছে মনে হবে যে এটা তো নগদ প্রবাহ বিবরণীতে আসবে, তখন একটা কনফিউশন তৈরি হয়ে যাবে, তাই না? সেই কনফিউশনটা দূর করার জন্য আরেকটা জিনিস তোমার শিখতে হবে। সেই জিনিসটাকে আমি যেখানে লিখে রেখেছি, গুরুত্বপূর্ণ অনগদ কার্যক্রম, সিগনিফিক্যান্ট নন ক্যাশ অ্যাক্টিভিটিস। সিগনিফিক্যান্ট নন ক্যাশ অ্যাক্টিভিটিস মানে হচ্ছে গুরুত্বপূর্ণ অনগদ কার্যক্রম। এখন গুরুত্বপূর্ণ অনগদ কার্যক্রম জিনিসটা আসলে কি সেটা আমরা জানবো। মনে করো যে একটা প্রতিষ্ঠানের যে গুরুত্বপূর্ণ যে কাজগুলো আছে, গুরুত্বপূর্ণ সব কাজ কিন্তু নগদ টাকায় লেনদেন হয় না সব সময়। বুঝতে পেরেছি ব্যাপারটা? একটা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ সব কাজ নগদ টাকায় লেনদেন হয় না।
তো মনে করো প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ যেসব কার্যকরীর সাথে নগদ অর্থ জড়িত থাকে না, মানে কাজগুলো গুরুত্বপূর্ণ কিন্তু নগদ অর্থ জড়িত থাকে না, সেগুলোকে আমরা বলি গুরুত্বপূর্ণ অনগদ কার্যক্রম, মানে সিগনিফিক্যান্ট নন ক্যাশ অ্যাক্টিভিটিস। মানে কিছু কিছু কাজ আছে যেগুলোকে আমরা কি করি, যেগুলো আমরা তোমার লেনদেন হচ্ছে, ট্রানজাকশন হচ্ছে ঠিক, কিন্তু নগদ টাকায় না। যেহেতু নগদ টাকায় হচ্ছে না, একটা জিনিস মনে রাখবা, এই নগদ প্রবাহ বিবরণী মানে ক্যাশ ফ্লো স্টেটমেন্টে নগদ টাকা ব্যতীত অন্য কোনো লেনদেন এখানে লিপিবদ্ধ আমরা করব না। যতই গুরুত্বপূর্ণ অনগদ কার্যক্রম হোক, সেটা যদি নগদে হয় তাহলে লিপিবদ্ধ হবে, আর যদি নগদে ছাড়া হয় তাহলে সেটা লিপিবদ্ধ হবে না। এখন আমরা জানি তো গুরুত্বপূর্ণ অনগদ কার্যক্রম তিনটা জিনিস আছে, কি কি? সম্পদ ক্রয়ের জন্য শেয়ার ইস্যুকরণ বা বন্ড বা ঋণপত্র ইস্যুকরণ। তুমি মনে করো একটা বিল্ডিং ক্রয় করছো, সেই বিল্ডিং ক্রয় করে তুমি নগদ টাকা দাও না, তুমি শেয়ার ইস্যু করে দিছো বা বন্ড বা ঋণপত্র ইস্যু করে দিছো। এখানে নগদ টাকার কোনো ট্রানজাকশন হয় নাই, যেহেতু হয় নাই সো এটা নগদ প্রবাহ বিবরণীতে আসবে না। 2 নম্বর হচ্ছে বন্ড বা ঋণপত্র শেয়ারের রূপান্তর। বন্ড বা ঋণপত্র আমি যদি শেয়ারের রূপান্তর করে ফেলি, এখানে নগদ টাকার কোনো লেনদেন হয় নাই, সো এটাও নগদ প্রবাহ বিবরণীতে আসবে না। স্থায়ী সম্পদের বিনিময়, একটার পরিবর্তে আরেকটা দিছি, বিনিময় প্রথা যেটাকে বলে, এটাও কোন নগদ টাকায় রূপান্তর মানে লেনদেন হয় না, সো এটাও এই নগদ প্রবাহ বিবরণীতে আসবে না। এই তিনটা লেনদেন যদি নগদ টাকায় আবার লেনদেন হয় তাহলে এগুলো নগদ প্রবাহ বিবরণীতে আসবে, আদারওয়াইজ এগুলো আসবে না। আশা করি তোমরা এই তিনটা ফরম্যাট এবং গুরুত্বপূর্ণ অনগদ কার্যক্রম এই জিনিসগুলো বুঝতে পেরেছো। তোমাদের এমসিকিউ তেও আসতে পারে, কি আসতে পারে, যে বন্ড বা ঋণপত্র শেয়ার রূপান্তর এটা কি ধরনের কার্যক্রম? এটা হচ্ছে অনগদ কার্যক্রম। আর এটা আসতে পারে শেয়ার বা বন্ড বা ঋণপত্র শেয়ারের রূপান্তর এটা নগদ প্রবাহ বিবরণীতে আসবে কি আসবে না। বুঝতে পেরেছো ব্যাপারটা? আবার এটা ক নম্বর কোশ্চেনেও আসতে পারে। আশা করি তোমাদের এই পর্যন্ত কোনো প্রবলেম নেই। এই জিনিসগুলো তুমি যদি ভালো করে বুঝতে পারো তাহলে তোমার ম্যাথে আর কোনো প্রবলেম হবে না। এখন আমি তোমাকে গুরুত্বপূর্ণ এগুলোর সাথে মিল রেখে গুরুত্বপূর্ণ কয়েকটা এমসিকিউ করিয়ে দিব, গুরুত্বপূর্ণ কিছু কয়েকটা সিকিউ তোমাদের করিয়ে দিব। এখন এই তিনটা সিকিউ করাবো আমি তোমাদের। এই তিনটা সিকিউ তুমি যদি খুব ভালো করে বুঝে বুঝে কমপ্লিট করো, এই চ্যাপ্টারে তোমার আর কোনো ম্যাথ করতে হবে না। আমি এই তিনটা ম্যাথ এমন ভাবে সাজিয়ে রেখে দিয়েছি, সো তোমরা এখন তিনটা সিকিউ খুব মনোযোগ দিয়ে কমপ্লিট করে ফেলবা। হ্যাঁ, আশা করি এই পর্যন্ত আর কোনো প্রবলেম নেই। এখন আমরা 1 নম্বর সিকিউটা কমপ্লিট করে দেব। এখানে আমি 1 নম্বর সিকিউটা লিখে রেখেছি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এখানে অনেক ইনফরমেশন, নতুন নতুন ইনফরমেশন তোমরা পাবা, খুব মনোযোগ দিয়ে ম্যাথটা বুঝবা। এখানে বলছে খালেদ কোম্পানি লিমিটেড তুলনামূলক আর্থিক অবস্থার বিবরণী 31 ডিসেম্বর বিবরণ 2023 এর টাকা 2022 এর টাকা। এখানে সম্পদ সমূহ আছে, এখানে দায় ও মালিকদের সত্যগুলো আছে, আর এখানে আমি অতিরিক্ত তথ্যাবলী মানে সমন্বয়গুলো দেওয়া আছে। তোমাকে কি করতে বলছে? পরোক্ষ পদ্ধতিতে নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করো। পরোক্ষ পদ্ধতিতে আমাকে কি করতে হবে? নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করতে হবে। আর আমি জানি নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করতে গেলে আমাকে 3টা কার্যক্রমই কমপ্লিট করতে হবে। প্রথমত পরিচালন কার্যক্রম, দ্বিতীয়ত হচ্ছে বিনিয়োগ কার্যক্রম, তৃতীয়ত হচ্ছে অর্থ সংস্থান কার্যক্রম। এখন আমরা দেখি তো সম্পদের মধ্যে কি কি আছে। আমরা দেখতে পাচ্ছি সম্পদের মধ্যে আছে নগদ 39,000 টাকা আর হচ্ছে 45,000 টাকা। 2022 সালে 45,000 টাকা, 2023 সালে 39,000 টাকা। এখন আমরা নগদ, আমরা জানি চলতি সম্পদ পরিচালন কার্যক্রমে আসে নগদ। চলতি সম্পদ হওয়া সত্ত্বেও এটা পরিচালন কার্যক্রমে আসবে না, কারণ এই যে 2023 সালের 39,000 টাকা আছে না, এই টাকাটা হইতেছে সমাপনী উদ্বৃত্ত, আর 2022 সালের 45,000 টাকা আছে না, এটা হচ্ছে প্রারম্ভিক উদ্বৃত্ত। এটা যোগ করবো আমরা পরবর্তীতে। প্রাপ্য হিসাব 49,500 আর 22 সালে হচ্ছে 52,000 টাকা। আমরা দেখতে পাচ্ছি প্রাপ্য হিসাব চলতি সম্পদ, প্রাপ্য হিসাব 22 সালে ছিল 52,000 টাকা আর 23 সালে 49,500 টাকা। তার মানে প্রাপ্য হিসাব হ্রাস পেয়েছে, চলতি সম্পদ হ্রাস। আমরা শিখিয়েছিলাম চলতি সম্পদ যদি হ্রাস পায় তাহলে কি হবে? উল্টা হবে, প্লাস করতে হবে। মজুদ পণ্য একটা চলতি সম্পদ। মজুদ পণ্য দেখি তো
22 সালে ছিল 1,42,000 টাকা, আর 23 সালে 1,51,450 টাকা। তার মানে আমরা মজুত পণ্য বৃদ্ধি এটা দেখতে পেলাম। বৃদ্ধি পেলে মাইনাস করতে হবে। অগ্রিম খরচাগুলি এক ধরনের সম্পদ, চলতি সম্পদ। চলতি সম্পদ আমরা দেখলাম 22 সালে হচ্ছে 21,000 টাকা, আর 23 সালে 16,780 টাকা। তার মানে হ্রাস পেয়েছে। ভূমি সম্পদ, সরঞ্জাম সম্পদ, পঞ্জীভূত অবচয় সরঞ্জাম, দালান কোঠা, পঞ্জীভূত অবচয় দালান কোঠা, এগুলো আমরা দেখতে পাচ্ছি সম্পদের মধ্যে আছে। আমরা জানি ভূমি আর সরঞ্জাম এগুলো বিনিয়োগে আসবে। আমরা জানি ভূমি ক্রয় মানে সম্পদ ক্রয় বিক্রয় এগুলো সবসময় কোথায় যায়? বিনিয়োগ কার্যক্রমে যায়। দায় ও শেয়ার মালিকদের সত্ত্ব, দায় ও শেয়ার মালিকদের সত্ত্বের মধ্যে দেখি কি আছে? প্রদেয় হিসাব 22 সালে 40,000 টাকা, আর 23 সালে হচ্ছে 38,730 টাকা। তাহলে প্রদেয় হিসাব কি হয়েছে? হ্রাস পেয়েছে। প্রদেয় হিসাব হ্রাস হলে আমরা মাইনাস করে দেব। তার মানে চলতি দায় হ্রাস। প্রদেয় বন্ড, আমরা জানি বন্ড, শেয়ার ইস্যু এগুলো সব কোথায় যায়? ফাইন্যান্সিং, মানে অর্থ সংস্থানে যাবে। সাধারণ শেয়ার মূলধন, এটাও ফাইন্যান্সিং। রক্ষিত আয়, মোট দায় ও শেয়ার মালিকদের সত্ত্ব। টোটাল প্রশ্নটা দেওয়া আছে, আর এখানে সমন্বয় কিছু দেওয়া আছে। আমরা একটু সমন্বয়টা পড়ি। 1 নম্বরে বলেছে পরিচালন খরচের মধ্যে 42,000 টাকা অপচয় খরচ অন্তর্ভুক্ত আছে। তার মানে কি? অপচয় খরচ 42,000 টাকা। বই মূল্যে নগদে ভূমি বিক্রয় করা হয়েছিল, এই ভূমিটা বই মূল্যে বিক্রি করে দিয়েছে। নগদ লভ্যাংশ প্রদান 27,000 টাকা, লভ্যাংশ প্রদান 27,000 টাকা। নগদে সরঞ্জাম ক্রয় 95,000 টাকা, নগদে সরঞ্জাম বিক্রয় 8,100 টাকা। এই যে সরঞ্জাম ক্রয় করছে নগদে 95,000 টাকা, সরঞ্জাম বিক্রয় হয়েছে 8,100 টাকা। এই সরঞ্জামের ক্রয় মূল্য ছিল 22,000 টাকা এবং বই মূল্য ছিল 10,000 টাকা। 5 নম্বর, 50,000 শেয়ার প্রতিটি 1 টাকা ইস্যুর মাধ্যমে বন্ডকে সাধারণ শেয়ারে রূপান্তর করা হয়েছে। 2023 সালের নিট আয় 38,000 টাকা। এখন পরোক্ষ পদ্ধতিতে আমি নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করব। এখন আমি একটা জিনিস জানি, সেটা হচ্ছে পরিচালন কার্যক্রমে প্রথমে যে জিনিসটা আছে আমি এখানে বক্স করে রেখেছি, উপরে লিখবা খালেদ লিমিটেড নগদ প্রবাহ বিবরণী 2023 সালের 31 ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য বিবরণ টাকা টাকা। প্রথমে কি আসবে? পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ। পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ প্রথমে যে জিনিসটা আসে সেটা হচ্ছে হলো কি? সেটা হচ্ছে এই যে নিট আয় 38,000 টাকা। আমি এখানে কি লিখবো? নিট আয় 38,000 টাকা। আমি এখানে কি লিখবো? নিট আয়, আউটার কলমে লিখে ফেলবো 38,000 টাকা। তাহলে আমি নিট আয় কত টাকা পেলাম? 38,000 টাকা। তার পরবর্তীতে আমি কি করব? তার পরবর্তীতে আমি লিখবো নিট আয়কে পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহের সমন্বয়। এখন এখানে কি কি জিনিসগুলো আসবে আমি একটু দেখি তো। আমি জানি পরিচালন কার্যক্রমে আমরা যখন তোমার ফরম্যাট গুলো পড়েছি তখন আমরা কি দেখতে পেয়েছি? তখন আমরা দেখতে পেয়েছি প্রথমে অবচয় জিনিসটা আসে, অনগদ ব্যয়। অবচয় হচ্ছে কি? অনগদ ব্যয়। আমরা এই সমন্বয়ের মধ্যে দেখতে পাচ্ছি পরিচালন খরচের মধ্যে 42,000 টাকা অবচয় খরচ অন্তর্ভুক্ত আছে। তার মানে অবচয় খরচ কত? 42,000 টাকা। আমি এখানে লিখবো অবচয় খরচ 42,000 টাকা। বলো তো অবচয় খরচ 42,000 টাকা প্লাস হবে নাকি মাইনাস হবে? বলো। অবচয় খরচ যেহেতু আমরা বিশদ আয় বিবরণীতে মাইনাস করতাম, তার মানে এখানে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তার জন্য অবচয় খরচটা এখানে কি করব? প্লাস করে দেব। আশা করি তোমরা অবচয় খরচটা বুঝতে পেরেছো। এখন থেকে তো আর কি কি আসে? আমরা একটু আগে বলেছি নগদ আসবে না, প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব আসবে। এখন প্রাপ্য হিসাব এখানে আছে 22 সালে 52,000 টাকা, আর 23 সালে আসে 49,500 টাকা। তার মানে কি হলো? আমি দেখতে পাচ্ছি প্রাপ্য হিসাব হ্রাস পেয়েছে। তাহলে আমি কি লিখবো? প্রাপ্য হিসাব হ্রাস। প্রাপ্য হিসাব হ্রাস। প্রাপ্য হিসাব যে হ্রাস পাইছে, কত টাকা হ্রাস পাইছে সেটা আমি এখানে ক্যালকুলেশন করে লিখে দেব। দেখি তো কত টাকা হ্রাস পাইছে। 52,000 মাইনাস 49,500, 49,500, 2500 টাকা। প্রাপ্য হিসাব হ্রাস পেয়েছে কত টাকা? 2500 টাকা। তোমরা ব্র্যাকেটে এখানে লিখেও দিতে পারো, আবার না লিখে দিলেও প্রবলেম নাই। 49,500 এই হলো 2500 টাকা প্রাপ্য হিসাব। এখন আমরা দেখি তো মজুদ পণ্য। মজুদ পণ্য আছে 1,51,450 23 সালে, আর 22 সালে আছে 1,42,000 টাকা। তার মানে আমি দেখতে পাচ্ছি মজুদ পণ্য কিন্তু বৃদ্ধি পেয়েছে।
সো আমি আচ্ছা আরেকটা জিনিস, মজুদ পণ্য যেহেতু হ্রাস হয়েছে, আমরা জানি এটার বিপরীত হবে, তার জন্য এটা কি করতে হয়েছে, প্লাস করে দিয়েছি। এখন মজুদ পণ্য কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে। কিভাবে বৃদ্ধি পেয়েছে বুঝছো তো? 22 সালে 1,42,000 আর 23 সালে 1,51,450 টাকা, তার মানে 23 সালে সে বেড়ে গিয়েছে, তার মানে বৃদ্ধি পেয়েছে। তো আমি এখানে লিখবো মজুদ পণ্য বৃদ্ধি। মজুদ পণ্য বৃদ্ধি, তোমরা এখানে টাকাটা লিখে দিও। হ্যাঁ, মজুদ পণ্য বৃদ্ধি কত টাকা, আমি একটু ক্যালকুলেশন করি। 1,42,000 আর হচ্ছে 1,51,450, 1,51,450 বিয়োগ হচ্ছে 1,42,000, 9,450 টাকা। আমরা এখানে কত টাকা লিখবো, 9,450। এখন এটা বৃদ্ধি, তার মানে এটা বিপরীত হতেছে, কি হবে, মাইনাস হয়ে যাবে। আমরা কিন্তু নিয়মে বিস্তারিত বোঝাইছি। তারপরে আছে কি অগ্রিম খরচাবলী। অগ্রিম খরচাবলী দেখো তো, এখানে আছে 21,000 টাকা, এখানে আছে 16,780 টাকা। তার মানে কি বৃদ্ধি পাইলো নাকি হ্রাস পাইলো? 22 সালে 21,000 টাকা, 23 সালে 16,780 টাকা, তার মানে অবশ্যই হ্রাস পেয়েছে। তাহলে অগ্রিম খরচাবলী হ্রাস। আমরা এখানে লিখবো অগ্রিম খরচাবলী হ্রাস। তাহলে অগ্রিম খরচাবলী যে হ্রাস পেয়েছে, কত টাকা হ্রাস পেয়েছে, তোমরা এখানে টাকাগুলো লিখে রাখো। অগ্রিম খরচাবলী হ্রাস পেয়েছে কত, 21,000 মাইনাস হচ্ছে 16,780, 16,780, 4,220 টাকা। কত টাকা, 4,220 টাকা। তাহলে 4,220 অগ্রিম খরচাবলী হ্রাস পেয়েছে। আমরা জানি চলতি সম্পদ যদি হ্রাস পায়, তাহলে এখানে এসে কি হবে, বিপরীত প্লাস হয়ে যাবে। তাহলে এখানে এসে কি হবে, প্লাস হবে। 4,220, 4,220 এখানে এসে কি হবে, প্লাস হবে। আশা করি সেটা বুঝতে পেরেছো। আর পরিচালন কার্যক্রমে ভূমি সরঞ্জাম আসে না, এগুলো বিনিয়োগ কার্যক্রমে যা আমরা শিখেছি নিয়মে। অবচয় আমরা নিয়েছি, দালান কোটা আসবে না। এখন দেখি তো দায় ও শেয়ার মালিকদের সত্যি কি আছে, প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব হচ্ছে চলতি দায়। আমরা দেখি তো এটা বৃদ্ধি না হ্রাস। 22 সালে 40,000 টাকা, 38,730 টাকা 23 সালে। সো আমি বুঝতে পারলাম যে প্রদেয় হিসাব হ্রাস পেয়েছে, তার মানে চলতি দায় হ্রাস। সো আমি লিখবো প্রদেয় হিসাব হ্রাস। হ্যাঁ, প্রদেয় হিসাব হ্রাস কত টাকা, প্রদেয় হিসাব হ্রাস হচ্ছে, দেখি তো কত টাকা আসে, 40,000 মাইনাস হচ্ছে 38,730, তাহলে 1,270 টাকা। কত টাকা হয়, 1,270 টাকা। যেহেতু হ্রাস পাইছে, আমরা জানি চলতি দায়ের ক্ষেত্রে হ্রাস পাইলে মাইনাস করতে হয়, এখানে আর বিপরীত হবে না। প্রদেয় বন্ড আসবে না, সাধারণ শেয়ার মূলধন আসবে না, রক্ষিত আয় আসবে না, আর কোনো কিছু আমরা এখান থেকে আর নিতে পারবো না। আমরা সবই নিয়ে নিছি যা যা নেওয়ার। এখন আমি দেখবো সমন্বয় থেকে কি কি নেওয়া যায়। সমন্বয় থেকে অলরেডি অবচয় এখানে নিছি। বইমূল্য ভূমি বিক্রয়, এটা বিনিয়োগে আসবে। নগদ লভ্যাংশ প্রদান, এটা অর্থায়নে যাবে। নগদে সরঞ্জাম ক্রয়, এটাও বিনিয়োগে যাবে। আমরা জানি ক্রয় বিক্রয় সব বিনিয়োগে, মানে ভূমি ক্রয় বিক্রয় মানে সম্পদ গুলা। তারপরে এখানে দেখো তো, নগদে সরঞ্জাম বিক্রয় 8,100 টাকা, উক্ত সরঞ্জাম ক্রয় মূল্য ছিল 22,000 টাকা এবং বই মূল্য ছিল 10,000 টাকা। এখানে আবার একটু কাহিনী আছে। আমরা দেখতে পাচ্ছি যে সরঞ্জামের একটা ক্ষতি বা লাভ একটা কাহিনী আছে। বই মূল্য থেকে যদি বিক্রয় মূল্য বাদ দিয়ে দিই, তাহলে আমার ক্রয় বা ক্ষতি বা লাভ সেটা আমি বুঝতে পারবো। আমার বই মূল্য 10,000 টাকা, আমি বিক্রি করছি 8,100 টাকা, তার মানে কি আমার সরঞ্জাম বিক্রয়ে ক্ষতি হয়েছে। তার মানে কি, আমি যে একটা নিয়মে পড়াইছিলাম পরিচালন কার্যক্রমে, স্থায়ী সম্পদ বিক্রয়ে লাভ অথবা ক্ষতি, ক্ষতি হলে প্লাস করব, লাভ হলে মাইনাস করবো। আমরা এখানে ক্ষতি দেখতে পাচ্ছি, কারণ বই মূল্য 10,000 টাকা আর আমি বিক্রি করছি 8,100 টাকা, তাহলে কি সরঞ্জাম বিক্রয়ে ক্ষতি হয়েছে না। আমি এই জিনিসটা লিখবো, সরঞ্জাম বিক্রয়ে ক্ষতি। কত টাকা ক্ষতি, আমরা মাইনাস করি। 10,000 থেকে 8,100 টাকা মাইনাস করে দিই, 1,900 টাকা হয়। 10,000 থেকে 8,100, 1,900 টাকা। হ্যাঁ, তাহলে কত টাকা হয়, 1,900। আমরা জানি ক্ষতি হলে কি করতে হয়, যোগ করতে হয়, তার জন্য আমরা যোগ করে দিলাম উল্টাটা। তারপরে কে 50,000 শেয়ার, এটা আসবে না 2000 সালে, এটা আমরা নিয়ে নিছি। তার মানে কি পরিচালন কার্যক্রমে আমরা দেখতে পাচ্ছি যে আর কোনো কিছুই আসবে না। তার মানে আমি এখন যোগ বিয়োগ করে ফেলি। এখন আমি যোগ বিয়োগ করার পরে দেখি তো আমার কত টাকা আসে।
এখানে আছে তোমার কত 42,000 টাকা, 42,000 যোগ 2500 যোগ হচ্ছে 4,220, 4,220, তারপরে হচ্ছে 1900, তারপরে হচ্ছে মাইনাস করবো 4,950, 9,450, 9,450, আবার মাইনাস করব হচ্ছে 1270, 1270। আমরা দেখতে পাচ্ছি 39,900 টাকা আসে। কত টাকা আসে? 39,900 টাকা। এই যে আমরা এই সবগুলো যোগ করে কত পেয়েছি? 39,900 টাকা পেয়েছি। এখন এই 38,000 টাকা থেকে 39,900 টাকা আমরা কি করে দিব? যোগ করে দেব। দেখে তো 38,000 থেকে 39,900 টাকা যোগ করলে হয় 77,900 টাকা। কত টাকা হয়? 77,900 টাকা। এই যে 77,900 টাকা না, এই টাকাটার নাম হচ্ছে পরিচালন, মানে নেট পরিচালন কার্যক্রম এর কার্যক্রম হতে নগদ প্রবাহ, বা পরিচালন কার্যক্রম হতে এটাই ভাবে লিখব, পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ, নিট নগদ প্রবাহ। পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ কত পেয়েছি? 77,900 টাকা পেয়ে গেছি। তো আচ্ছা, এটা দুই দাগ দিয়ে আটকাবো না, কারণ আমার তো পুরোটাই করতে হবে। আমার হচ্ছে আরো বাকি আছে কি? আমার বাকি আছে পরোক্ষ পদ্ধতিতে নিট নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করতে বলছে। তার মানে আমার বিনিয়োগ কার্যক্রম বাকি আছে, অর্থ সংস্থান কার্যক্রম বাকি আছে। আমি কিন্তু পরিচালন কার্যক্রমে 77,900 টাকা পেয়ে গিয়েছি। এখন আমি যে কাজটা করবো সেটা হচ্ছে বিনিয়োগ কার্যক্রম। উপরে লিখবা বিনিয়োগ কার্যক্রম হতে নেট নগদ প্রবাহ, নেট নগদ প্রবাহ। তাহলে বিনিয়োগ কার্যক্রম হতে নেট নগদ প্রবাহ, দেখি তো কি কি জিনিস আছে। আমি বিনিয়োগ কার্যক্রম হতে নেট নগদ প্রবাহে দেখবো প্রথমে এখানে আমি দেখতে পাচ্ছি ভূমি। যেহেতু এখানে ভূমি কথাটা বলা আছে, তুমি অবশ্যই সমন্বয়টাকে ফলো করবা। একটা জিনিস মনে রাখবা, সমন্বয় কি আছে সেটাকে খেয়াল করতে হবে। দেখি তো ভূমি নিয়ে সমন্বয় কিছু বলা আছে কিনা। বলা আছে বই মূল্যে নগদে ভূমি বিক্রয় করা হয়েছিল। তার মানে বই মূল্যের নগদে ভূমি বিক্রয় করা হয়েছিল। ভূমি কত? 1,30,000 টাকা 22, 1,00,000 টাকা 23। তার মানে কি আমি হচ্ছে ভূমি বিক্রি করে দিয়েছি। ভূমি বিক্রয় কত টাকা? 1,30,000 থেকে 1,00,000 টাকা মাইনাস করে দেবো, তাহলে কত থাকে? 30,000 টাকা। এই যে 30,000 টাকা, এই 30,000 টাকাই হচ্ছে ভূমি বিক্রয়। তারপরে কি আছে? সরঞ্জাম। দেখে তো সরঞ্জাম নিয়ে আমার এই সমন্বয়ে কিছু বলা আছে কিনা। একটা জিনিস মনে রাখবা, সমন্বয়ে যদি কোনো কিছু বলা থাকে তখন সমন্বয়ের গুলাই আমাকে নিতে হবে, এগুলো আমি আর নিব না। সমন্বয়টাই তখন মুখ্য ভূমিকা পালন করবে। এখন সরঞ্জামের ক্ষেত্রে এখানে বলছে, দেখে তো কি বলছে, নগদে সরঞ্জাম ক্রয় 95,000 টাকা। তাহলে সরঞ্জাম ক্রয় কত টাকা? 95,000 টাকা। আমাকে এখানে নিতে হবে সরঞ্জাম ক্রয় কত টাকা? 95,000 টাকা। সরঞ্জাম ক্রয় কত টাকা? 95,000 টাকা। ক্রয় করলে কি হয়? ক্রয় করলে মাইনাস হয়, বিক্রয় করলে প্লাস হয়, কারণ নগদ টাকা চলে যায় ক্রয় করলে। তার মানে এটা কি করতে হবে? মাইনাস করতে হবে। আর বিক্রয় করে টাকা পাইছিলাম, তার জন্য এটা প্লাস করে দিয়েছি। এখন সরঞ্জাম নিয়ে আর এখানে আমাদের কিছু বলা নাই, সো আমি আর এগুলো নিব না। তারপরে অবচয় আমার আসবে না। দালান কোটা, দালান কোটা 2 লাখ 2 লাখ, এটা আসবে না। তারপরে দায় ও শেয়ার মালিকদের সত্ত্বের মধ্যে কি কি আছে দেখি তো। বিনিয়োগ কার্যক্রমের মধ্যে যায় এমন কিছু আছে। প্রদেয় হিসাব, প্রদেয় বন্ড, শেয়ার মূলধন রক্ষিত। আমরা দেখতে পেলাম যে এখান থেকে বিনিয়োগ কার্যক্রমে আর কিছু আসবে না। তাহলে আমরা সমন্বয়টা ফলো করি। সমন্বয়ে দেখি আমাদের কি কি আসে। সমন্বয়ে আমরা দেখতে পাচ্ছি আর কিছুই আসে না। যেহেতু সমন্বয়ে আর কিছু আসে না, সো আমরা এটাকে কি করে দিব? বিয়োগ করে দেব। 95,000 থেকে 30,000 টাকা বিয়োগ করে দেই। 95,000 মাইনাস 30,000, 65,000 টাকা। এই 65,000 টাকা যেহেতু এটা বড় মাইনাস, তো 65,000 টাকা আমাকে মাইনাস করে দিতে হবে। এটা লিখতে হবে বিনিয়োগ কার্যক্রম হতে নেট নগদ প্রবাহ। তাহলে বিনিয়োগ কার্যক্রম হতে নেট নগদ প্রবাহ কত পেয়েছি? 65,000 টাকা। এটা মাইনাস। তো বিনিয়োগ কার্যক্রমের কাহিনী শেষ। এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অর্থ
আমরা এখন আরেকটা পদ্ধতি বাকি আছে, সেটা হলো অর্থ সংস্থান। আমি এখানে লিখবো অর্থ সংস্থান কার্যাবলী হতে নিট নগদ প্রবাহ। অর্থ সংস্থান কার্যাবলী হতে নিট নগদ প্রবাহ। তাহলে অর্থ সংস্থান কার্যাবলী হতে নিট নগদ প্রবাহ আমরা নিয়মে তোমাদের শিখিয়েছিলাম যে অর্থ সংস্থানের মধ্যে কি কি আছে, শেয়ার ইস্যু আসছে, বন্ড ইস্যু আসছে, লভ্যাংশ প্রদান আসে। সো আমি এখানে একটু দেখি তো, এটা আসবে না প্রাপ্য হিসাব, মজুদ পণ্য, অগ্রিম খরচাবলী, ভূমি, সরঞ্জাম, আর কিছুই আসে না। এখান থেকে সাধারণ শেয়ার মূলধনটা আসবে। সো আমি এখন দেখি তো, সাধারণ শেয়ার মূলধন প্রতিটি 1 টাকা, 1,50,000, 2 লক্ষ, তার মানে 50,000 টাকা। 2 লক্ষ থেকে 1,50,000 বিয়োগ করলে 50,000 টাকা থাকে। আমি সাধারণ শেয়ার মূলধন নিয়ে সমন্বয়ে কিছু বলা আছে কিনা আমাকে দেখতে হবে। এখানে বলে দিচ্ছে 5 নম্বরে 50,000 শেয়ার প্রতিটি 1 টাকা করে ইস্যুর মাধ্যমে বন্ডকে সাধারণ শেয়ারে রূপান্তর করা হয়েছে। তার মানে কি, এই যে শেয়ারটা, এই শেয়ারটা কি হয়েছে, সাধারণ শেয়ারে রূপান্তর হয়ে গেছে, বন্ডকে সাধারণ শেয়ারে রূপান্তর করে দেওয়া হয়েছে। সো যেহেতু আমরা গুরুত্বপূর্ণ অনগদ কার্যক্রম একটু আগে তোমাদের পড়িয়েছি, সেখানে বলেছিলাম যে যদি কোনো কিছু নগদ টাকায় রূপান্তর না হয় কিন্তু গুরুত্বপূর্ণ লেনদেন, তারপরে সেটা নগদ প্রবাহ বিবরণীতে আসবে না, কারণ এটা অনগদ গুরুত্বপূর্ণ লেনদেন। সো এই 50,000 টাকা আমার যে সাধারণ শেয়ারে রূপান্তর করা হয়েছে, এটা আর আমার এখানে অন্তর্ভুক্ত হবে না। আশা করি এটা বুঝতে পেরেছো, কারণ এটা গুরুত্বপূর্ণ অনগদ লেনদেন, তার মানে এটা আর আসছে না। আমরা এখান থেকে কি কি নিতে পারছি তাহলে, এই যে নগদ লভ্যাংশ প্রদান 27,000 টাকা, লভ্যাংশ প্রদানটা আসবে, কি আসবে, লভ্যাংশ প্রদান। লভ্যাংশ প্রদান আমরা জানি মাইনাস করতে হয় কত, 27,000 টাকা। আমরা 27,000 টাকা এখান থেকে কি করে দেব, মাইনাস করে দেব। আর কি আছে দেখি তো, এখান থেকে নেওয়ার মতো আর কিছু নেই, এখান থেকে আর কিছু নেই, বন্টন আর কিছু নেই। সো আমার অঙ্ক কিন্তু কমপ্লিট। এই যে 27,000 টাকা না, এই 27,000 টাকা যেহেতু মাইনাস, আমাকে মাইনাস ফিগারে লিখতে হবে। এই টাকাটার নাম হইতেছে অর্থ সংস্থান কার্যাবলী হতে নিট নগদ প্রবাহ। লেখার পরে এখন এই তিনটাকে আমরা যোগ করব বা বিয়োগ করব। এখানে তিনটাকে যোগ বিয়োগ করে দেখি তো কত টাকা হয়। 65,000 টাকা যোগ হচ্ছে 27,000 টাকা, 27,000 টাকা। 92,000 টাকা আমার মাইনাসের ফিগার। 92,000 টাকার থেকে আমি 77,900 টাকা মাইনাস করে দিব। 77,900 টাকা মাইনাস করে দিলে থাকছে 14,100 টাকা। মাইনাস করলে কত থাকছে, 14,100 টাকা। এই টাকাটা হচ্ছে যেটা মাইনাসটা বড়, সো আমাকে এটা মাইনাসে লিখতে হবে। কত, 14,100 টাকা। এই যে এই 14,100 টাকার নাম হচ্ছে নগদ টাকায় নিট হ্রাস। নগদ টাকায় নিট হ্রাস। নগদ টাকায় নিট হ্রাস কত, 14,100 টাকা। এখন আমরা একটু খেয়াল করে দেখি তো, এখান থেকে আমরা কোন কোন জিনিসগুলো নিয়েছি, কোনো কিছু বাদ পড়েছে কিনা আমরা একটু খেয়াল করি। আমরা একটু সমন্বয়টা দেখি। পরিচালন খরচের মধ্যে 42,000 টাকা অবচয় খরচ, আমি অবচয় এখান থেকে নিয়েছি। এই মূল্যে ভূমি বিক্রয় আমি বিনিয়োগে নিয়েছি। হ্যাঁ, নগদ লভ্যাংশ প্রদান আমি অর্থ সংস্থান কার্যক্রমে নিয়েছি। নগদে সরঞ্জাম প্রায় 95,000 টাকা, আমি সরঞ্জাম প্রায় 95,000 টাকা নিয়েছি। নগদে সরঞ্জাম বিক্রয় 8,100 টাকা। 8,000 বিক্রয়, ও আচ্ছা, এক মিনিট, একটা জায়গায় ভুল হয়েছে। সেটা হচ্ছে কি, বিনিয়োগ কার্যক্রম হতে নেট নগদ প্রবাহে এই যে সরঞ্জাম বিক্রয়, কারণ আমরা জানি যন্ত্রপাতি বা স্থায়ী সম্পদ ক্রয় অথবা বিক্রয় দুইটাই আসে। আমি কিন্তু সরঞ্জাম বিক্রয়টা লিখতে ভুলে গেছি, সরঞ্জাম বিক্রয় এখানে আসবে। আমি সরঞ্জাম ক্রয় লিখেছি, তো সরঞ্জাম বিক্রয় এই কথাটাও আসবে। কত টাকা সরঞ্জাম বিক্রয়, 8,100 টাকা। আমরা এখানে 8,100 টাকা সরঞ্জাম বিক্রয় লিখে দিচ্ছি। বিক্রয় করলে আমার কি হয়, বিক্রয় করলে আমার 8,100 টাকা আমার কাছে চলে আসছে, তার মানে এটা প্লাস হবে 8,100 টাকা। এখন আমি যোগ বিয়োগ করবো, 30,000 আর 8,100, 38,100 মাইনাস হচ্ছে 95,000 টাকা, তাহলে হচ্ছে কত, 56,900 টাকা। আমার টাকা হচ্ছে এখানে 56,900
900, এই টাকাটা যেহেতু মাইনাস ফিগার বড়, মাইনাসটা আমাকে লিখতে হয়েছে। তার মানে দেখতে পাচ্ছ আমরা অঙ্ক করার পর আবার যদি একটু রিভাইজ করি তাহলে কি হবে, তাহলে আমাদের কোথায় কোথায় ভুল হয়েছে সেটা কিন্তু একটু চোখে পড়ে যাবে। আর দেখি তো কি প্রবলেম হয়েছে, বই মূল্য এটা না হয়েছে, এটা তো আমাদের যাবেই না, আমরা এখানে লিখবো না, এটাই আমরা লিখে ফেলেছি, তার মানে আর কোনো ভুল নাই। সো এখানে তাহলে আমরা যোগটা বিয়োগটা আবার একটু করি। হ্যাঁ, আমাদের 56,900 টাকা, 56,900 প্লাস হচ্ছে 27,000 মাইনাস করব হচ্ছে 77,900, তাহলে 6,000 টাকা আসে। এই যে 6,000 টাকা, 6,000 টাকা যেহেতু মাইনাস ফিগার দুইটা বড়, তার জন্য আমি 6,000 টাকা মাইনাসে লিখলাম। যেহেতু মাইনাসে লিখছি তার জন্য এটা হ্রাস লিখতে হবে। নগদ টাকায় নেট হ্রাস কত টাকা? 6,000 টাকা। এখন এই টাকার সাথে আমাকে যোগ করে দিতে হবে প্রারম্ভিক উদ্বৃত্ত। প্রারম্ভিক উদ্বৃত্ত কোথায় আছে? প্রারম্ভিক উদ্বৃত্ত ওই যে নগদ 2022 সালে 45,000 টাকা ছিল না? এই যে প্রারম্ভিক উদ্বৃত্ত 45,000 টাকা আমি এখানে যোগ করে দিব। প্রারম্ভিক উদ্বৃত্ত কি করব? যোগ। তাহলে 45,000 থেকে যদি 6,000 চলে যায় 45,000, 39,000 টাকা। এই যে 39,000 টাকা থাকে, এই 39,000 টাকার নাম হচ্ছে সমাপনী নগদ উদ্বৃত্ত। সমাপনী কি? নগদ উদ্বৃত্ত। এই 39,000 টাকা, এই যে দেখো 39,000 টাকা, অঙ্ক মিলছে? অঙ্ক কিন্তু মিলা গেছে গা, ঠিক আছে? এটাই হইতেছে নগদ প্রবাহ বিবরণী। আশা করি তোমরা 1 নাম্বার সিকিউরিটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। হ্যাঁ, এখন হচ্ছে আমরা 2 নাম্বার সিকিউরিটা তোমাদের করাবো। এখন আমরা 2 নাম্বার সিকিউরিটা কমপ্লিট করব। 2 নাম্বার সিকিউরিটা আমি এখানে উঠিয়ে রেখেছি। এখানে সম্পদ সমূহ, এখানে দায় ও শেয়ার হোল্ডারদের সত্তা, আর এখানে সমন্বয়গুলো দেওয়া আছে। তো এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে 3টা কোশ্চেন এখানে আছে। এই প্রশ্নটার 3টা কোশ্চেন। বিনিয়োগ কার্যক্রমে সংঘটিত মোট নগদ প্রবাহ নির্ণয় করা বলছে, আর খ নম্বরে বলছে অর্থ সংস্থান কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ নির্ণয় করো, গ নম্বরে বলছে নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করো। এখন আমি দেখি তো সম্পদের মধ্যে কি কি জিনিস আছে। আমি দেখতে পাচ্ছি সম্পদের মধ্যে আছে নগদ 2023 সালে 58,000 টাকা, 2022 সালে 22,000 টাকা। প্রাপ্য হিসাব 76,000 টাকা, 85,000 টাকা। মজুত পণ্য আমি দেখতে পাচ্ছি 1,89,000 টাকা 22, আর 2023 সালে 1,80,000। তার মানে কি মজুত পণ্যটা ডিক্রিজ হয়েছে, মানে হ্রাস পেয়েছে। সরঞ্জাম 3,40,000 টাকা। তার মানে পঞ্চমত বছরে আসবে না, দায় ও শেয়ার হোল্ডারদের সত্ত্ব। প্রদেয় হিসাব 47,34, তার মানে হ্রাস পেয়েছে। প্রদেয় বন্ড 2,10,00,000, শেয়ার মূলধন 1,64,00,000, 1,94,00,000 রক্ষিত হয়, মানে এই ম্যাটেরিয়ালস গুলো দেওয়া আছে। মোট দায় শেয়ার হোল্ডারদের সত্ত্ব। অতিরিক্ত তথ্য কিছু দেওয়া আছে, আমরা একটু একবার পড়ে নেই তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। এখানে বলছে 2023 সালে নিট আয় 1,25,000 টাকা, নগদে লভ্যাংশ প্রদান 40,000 টাকা, সরঞ্জাম নগদে ক্রয় 60,000 টাকা এবং সরঞ্জাম বিক্রয় 15,000 টাকা, যার বই মূল্য 15,000 টাকা এবং ক্রয় মূল্য 20,000 টাকা। 90,000 টাকা প্রদেয় বন্ড নগদে পরিশোধ করা হয়েছে। নগদে সাধারণ শেয়ার ইস্যু করা হয়েছে 30,000 টাকা, বন্ড ইস্যু 40,000 টাকা, অবচয় 29,000 টাকা। তার মানে আমরা এই এটার ভিতরে কি কি জিনিস আছে সেটা দেখলাম, সমন্বয়ে কি কি আছে সেই জিনিসগুলো দেখলাম। এখন আমাকে ক নম্বরে কি করতে বলছে? আমাকে ক নম্বরে করতে বলছে বিনিয়োগ কার্যক্রমে সংগঠিত মোট নগদ প্রবাহ নির্ণয় করো। তাহলে বিনিয়োগ কার্যক্রমে আমি এই যে ক নম্বর বক্সটা করে রেখেছি, বিনিয়োগ কার্যক্রমে সংগঠিত মোট নগদ প্রবাহ লেখবা। লেখার পরে বিবরণ টাকার গড় একটা দিলেই হবে। এখন দেখি তো বিনিয়োগ কার্যক্রমে কি কি নগদ প্রবাহ গুলো হয়েছে। এখানে বিনিয়োগের কিছু নেই, সরঞ্জাম আছে। আমরা এখানে কি দেখতে পাচ্ছি? সরঞ্জাম। আমরা জানি বিনিয়োগের ক্ষেত্রে সম্পদ ক্রয় এবং বিক্রয় আসে, অন্য প্রতিষ্ঠানের শেয়ার ক্রয় বিক্রয় আসে। এখানে সরঞ্জাম কথাটা আছে। এখন সরঞ্জাম যেহেতু কথাটা আছে, আমি সমন্বয়ে দেখব যে সরঞ্জাম নিয়ে কিছু বলা আছে কিনা। আমি দেখতে পাচ্ছি সরঞ্জাম নগদে ক্রয় 60,000 টাকা। যেহেতু সমন্বয়ে বলা আছে, এই টাকা আর কোনো ভ্যালু নেই, সমন্বয়ে যা বলা থাকবে সেটাই আসবে। সরঞ্জাম নগদে ক্রয় কত টাকা? 60,000 টাকা। তাহলে এখানে আসবে সরঞ্জাম ক্রয় 60,000 টাকা। সরঞ্জাম ক্রয় কত টাকা? 60,000 টাকা। এখন এখানে দেখতে পাচ্ছি সরঞ্জাম বিক্রয় 15,000 টাকা। আমরা জানি ক্রয়ও আসে, স্থায়ী সম্পদ বিক্রয় আসে। তাহলে সরঞ্জাম বিক্রয় কত? 15,000 টাকা।
সরঞ্জাম বিক্রয় 15,000 টাকা। 15,000 টাকা। দেখি তো আরো নগদের বিনিয়োগের আরো কিছু আসছে কিনা। এখানে বিনিয়োগের আর কিছু আসবে না। নিটায় নগদ লভ্যাংশ প্রদান আসবে না। 90,000 টাকা প্রদেয় বন্ড সাধারণ শেয়ার ইস্যু করা হয়েছে, বন্ড ইস্যু আসবে না, অবচয় আসবে না। তার মানে আমি দেখতে পাচ্ছি বিনিয়োগ কার্যক্রমে সংগঠিত মোট নগদ প্রবাহ নির্ণয় করো। বিনিয়োগ কার্যক্রমে সংগঠিত মোট নগদ প্রবাহ হচ্ছে একটা হলো 60,000 টাকা, একটা 15,000 টাকা। এখন তোমার মনে কোশ্চেন আসতে পারে, আমরা তো জানি ক্রয় করলে সেটা মাইনাস হয়ে যায়, এখানে কেন মাইনাস করলাম না? কারণ এখানে এই যে কোশ্চেনটা ভালো করে দেখো, বিনিয়োগ কার্যক্রমে সংগঠিত মোট নগদ প্রবাহ নির্ণয় করতে বলছে, মানে বিনিয়োগ সংক্রান্ত যে নগদ আদান প্রদান গুলা হয়েছে সেগুলা যোগ করে দিতে বলছে, মোট নির্ণয় করতে বলছে। যদি এখানে নিট কথাটা বলা থাকতো তাহলে আমরা মাইনাস করে দিতাম, যেহেতু নিট বলা নাই মোট বলা আছে, সো আমাকে যোগ করে দিতে হবে। 60,000 আর 15,000 যোগ করলে হয় 75,000 টাকা। এই 75,000 টাকা হচ্ছে আমার বিনিয়োগ কার্যক্রমে সংগঠিত মোট নগদ প্রবাহ। এখন খ নাম্বারটা দেখি, খ নাম্বারে কি বলছে, অর্থ সংস্থান কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ নির্ণয় করো। আমরা জানি অর্থ সংস্থান কার্যক্রমে কি কি জিনিসগুলো আসে। অর্থ সংস্থান কার্যক্রমে নিট নগদ প্রবাহে আমরা জানি অর্থ সংস্থান আছে শেয়ার ইস্যু, বন্ড ইস্যু, লভ্যাংশ প্রদান, এই জিনিসগুলো হচ্ছে অর্থ সংস্থান কার্যক্রমে আসে। দেখি তো এখানে কি কি আছে। এখানে কোনো কিছু নাই, এখানে আসে দেখি প্রদেয় বন্ড কথাটা বলা আছে। এখন আমি দেখবো একটু সমন্বয় প্রদেয় বন্ড নিয়ে কিছু বলা আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি 4 নম্বর সমন্বয় বলা আছে 90,000 টাকার প্রদেয় বন্ড নগদে পরিশোধ করা হয়েছে। তার মানে এটা আর কোনো ভ্যালু নাই, আমার সমন্বয় এটা নিতে হবে। প্রদেয় বন্ড পরিশোধ 90,000 টাকা। এখানে লিখতে হবে কি প্রদেয় বন্ড পরিশোধ 90,000 টাকা। প্রদেয় বন্ড পরিশোধ কত? 90,000 টাকা। এখানে কিন্তু বলছে দেখো নিট নগদ প্রবাহ নির্ণয় করো। অর্থ সংস্থান কার্যক্রমে নিট নগদ প্রবাহ, তার মানে আমরা জানি পরিশোধ করলে নগদ টাকা চলে যায়। যেহেতু পরিশোধ করলে নগদ টাকা চলে যায়, সো আমাকে এটা কি করে দিতে হবে? মাইনাস করে দিতে হবে। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা দেখি তো এখানে আর কি আছে। শেয়ার মূলধন কথাটা বলা আছে, দেখি শেয়ার মূলধন নেওয়ার সমন্বয় কিছু বলা আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি এখানে বলা আছে নগদে সাধারণ শেয়ার ইস্যু করা হয়েছে 30,000 টাকা। সো এটার আর ভ্যালু নাই। আমি এই যে সাধারণ শেয়ার ইস্যু করা হয়েছে 30,000 টাকা, শেয়ার ইস্যু লিখবো 30,000 টাকা। শেয়ার যদি ইস্যু করা হয়, শেয়ার ইস্যু করলে ক্যাপিটাল আমার এখানে চলে আসে কত টাকা? 30,000 টাকা। তার জন্য এটা প্লাস হবে। শেয়ার ইস্যু করলে নগদ টাকা চলে আসে, তার জন্য আমার এটা প্লাস হবে। আমরা একটু বিস্তারিত আলোচনা করেছি। তারপরে হচ্ছে বন্ড ইস্যু কথাটা বলা আছে। বন্ড ইস্যু কত? 40,000 টাকা। সো বন্ড ইস্যু কথাটা এখানে আসবে। বন্ড ইস্যু করলেও নগদ টাকা আমার কাছে চলে আসে, তার জন্য এটা প্লাস হবে। নগদ টাকা আসলে প্লাস, নগদ টাকা চলে গেলেই মাইনাস। বুঝতে পেরেছো? তো আমি আর এখানে কিছু নেই। আর 2013 সালে 23 সালের নিট আয়, নিট আয় তো এখানে আসবে না, নগদে লভ্যাংশ প্রদান আসবে। সো এখানে আমার কি আসবে? লভ্যাংশ প্রদান। এখন একটা জিনিস দেখি তো, লভ্যাংশ প্রদান করতে 40,000 টাকা। লভ্যাংশ প্রদান করলে কি হয়? লভ্যাংশ প্রদান করলে আমার নগদ করে দিতে হবে। এখন আর কি আছে? সরঞ্জাম নগদে ক্রয় বিক্রয়, এটা তো এখানে আসবে না, এটাও আসবে না। প্রদেয় বন্ড পরিশোধ নিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে সাধারণ শেয়ার ইস্যু করা হয়েছে, এটাও না হয়েছে। অপচয় এখানে আসবে না। সো অর্থ সংস্থান কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ হয়, এর বাইরে আর কিছু নাই। আমরা এখন কি করব? আমরা এখন একটু যোগ বিয়োগ করে দিব। তাহলে যোগ বিয়োগ করি, দেখি তো কত হয়। 40, 30, 70, কত টাকা? 60,000 টাকা। যেহেতু এই আমার হচ্ছে কত 90 আর 40, এই 2 টাকা যোগ করলে হয় 1,30,000 টাকা। যেহেতু মাইনাসের টাকাটা বড়, সো আমাকে এটা ব্র্যাকেট দিয়ে দিতে হবে। বুঝতে পেরেছো? এটাই আমি এখানে লিখে দিব যে অর্থ সংস্থান কার্যক্রমে নিট নগদ প্রবাহ। নিট নগদ প্রবাহ কত টাকা? 60,000 টাকা। এটাই হচ্ছে আমার অর্থ সংস্থান কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ। আশা করি তোমরা ক এবং খ খুব ভালো করে বুঝতে পেরেছো। এখন আমরা তোমাদের গ নাম্বারটা পড়িয়ে দেবো। গ নাম্বারে বলছে নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করো। আমরা এখন নগদ প্রবাহ বিবরণীটা প্রস্তুত করব। বিবরণীর যে ছকটা সেটা এখানে করে রেখেছি। প্রথমে লিখবা জুনায়েদ লিমিটেড নগদ প্রবাহ বিবরণী 2023 সালের 31 ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য। তা নগদ প্রবাহ বিবরণীতে আমরা জানি 3টা পার্টি এখানে নিতে হবে: পরিচালন কার্যক্রম, বিনিয়োগ কার্যক্রম, অর্থ সংস্থান কার্যক্রম। তো আমরা কিন্তু খ নাম্বার অলরেডি অর্থ সংস্থান কার্যক্রম করে ফেলেছি। ক নাম্বারে বিনিয়োগ কার্যক্রমের মোটটা বের করছি, এখন নেটটা বের করব। প্রথমে আমাদের বের করতে হবে কি
পরিচালন কার্যক্রম। পরিচালন কার্যক্রমটা আমরা একটু আসি। পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ, এটা লিখবা। লেখার পরে আমরা জানি পরিচালন কার্যক্রমে প্রথমে যে জিনিসটা আসে সেটা হচ্ছে নিট আয়। তাহলে আমরা প্রথমে দেখতে পাচ্ছি 2023 সালে নিট আয় হচ্ছে 1,25,000 টাকা। তাহলে আমরা এখানে কি লিখবো? নিট আয় কত টাকা? আউটার কলামে লিখবা 1,25,000 টাকা। আউটার কলামে কত? 1,25,000 টাকা। এখন নিট আয়টা আমরা যে সমন্বয় বা এখানে যা যা আছে সেগুলো আমরা এখানে লিখবো। আমরা জানি পরিচালন কার্যক্রমে প্রথমে অনগদ ব্যয় আসে, মানে অবচয় আসে। দেখি তো এখানে অবচয় কথাটা বলা আছে কিনা। আমরা এখানে দেখতে পাচ্ছি অবচয় আছে 29,000 টাকা। সো আমরা এখানে কি লিখবো? অবচয় 29,000 টাকা। আমরা কিন্তু জানি অবচয় প্লাস হয়, কারণ বিশদ আয় বিবরণীতে আমরা এটাকে মাইনাস করতাম, এখানে আমরা এটাকে প্লাস করে দিব। তারপরে কি আসবে আমরা একটু এখানে দেখি তো। আমরা জানি চলতি সম্পদ নগদ। সো নগদ এটা আসবে না, কারণ এই যে 2023 সালে 58,000 টাকা আছে না, এটাই কিন্তু আমাদের আনসার। আর 2022 সালে 22,000 টাকা আছে না, এটা হচ্ছে প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত, এটা আমরা সবার শেষে যোগ করে দিব। তার জন্য এটা আসবে না। আর 58,000 টাকা হলো আমাদের আনসার। প্রাপ্য হিসাব আছে 85,000 টাকা 2023 সালে, 22 সালে 76,000 টাকা। তার মানে আমি দেখতে পাচ্ছি প্রাপ্য হিসাব আমাদের ইনক্রিজ হয়েছে, মানে বৃদ্ধি পেয়েছে। সো আমি এখানে লিখবো প্রাপ্য হিসাব বৃদ্ধি। প্রাপ্য হিসাব বৃদ্ধি কত টাকা? 85,000 টাকা মাইনাস হচ্ছে 76,000 টাকা। তাহলে কত টাকা হয় দেখো তো দেখে। 85,000 মাইনাস 76,000, 85 মাইনাস 76, 9,000 টাকা। তাহলে প্রাপ্য হিসাব বৃদ্ধি পেয়েছে। যেহেতু বৃদ্ধি পেয়েছে, আমরা একটা জিনিস তোমাদেরকে বলে রেখেছি, বৃদ্ধি পেলে বিপরীতটা হয়ে যাবে চলতি সম্পদের ক্ষেত্রে। তাহলে 9,000 টাকা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তারপর আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে মজুদ পণ্য। মজুদ পণ্য 2022 সালে 1,89,000 টাকা, আর 2023 সালে 1,80,000 টাকা। তার মানে আমরা দেখতে পাচ্ছি 2023 সালে মজুদ পণ্য কমে গিয়েছে, তার মানে হ্রাস পেয়েছে, তার মানে মজুদ পণ্য হ্রাস। আমরা এখানে কি লিখবো? মজুদ পণ্য হ্রাস। কত টাকা হ্রাস? তোমরা টাকাটা এখানে লিখে রেখো, 89,90। তার মানে 9,000 টাকা হ্রাস। যেহেতু হ্রাস পেয়েছে, তার মানে চলতি সম্পদ হ্রাস পেলে উল্টাটা করতে হবে, হ্রাস পাইলে কি করতে হবে? প্লাস করে দিতে হবে। এখন সরঞ্জাম দর পরিচালন ব্যয়ের কার্যক্রমে আসবে না, অবচয়টা নেওয়া হয়েছে। প্রদেয় হিসাব হচ্ছে চলতি দায়। আমরা জানি চলতি সম্পদ, চলতি দায় এগুলো আসে পরিচালন কার্যক্রমে। প্রদেয় হিসাব 2022 সালে ছিল 47,000 টাকা, 2023 সালে 34,000 টাকা। তার মানে প্রদেয় হিসাব হ্রাস পেয়েছে। সো আমি এখানে লিখবো প্রদেয় হিসাব হ্রাস। প্রদেয় হিসাব আর একমাত্র সম্পদ, চলতি সম্পদের ক্ষেত্রে আমরা বিপরীত করব, কিন্তু চলতি দায়ের ক্ষেত্রে কিন্তু আমরা বিপরীত করব না। চলতি দায়ের ক্ষেত্রে এখানে হ্রাস পাইছে, তার মানে আমি এখানে মাইনাসই করে দেব। ট্রিক্স গুলো মনে রাখবা, হ্যাঁ, যে নগদ টাকা চলে গেলে মাইনাস করব, নগদ টাকা আসলে আমি প্লাস করে দেব। এটাই এই অঙ্কের মূল থিম। তো এখানে প্রদেয় হিসাব হ্রাস পাইছে, তাই না? কত টাকা হ্রাস পাইছে? 47,000 আর 34,000। 47,000 মাইনাস হচ্ছে 34,000, 13,000 টাকা। তাহলে এই যে 13,000 টাকা, এই 13,000 টাকা আমাদের এখানে মাইনাস করে দিলাম। আর কি আছে? প্রদেয় বন্ড শেয়ার মূল্য রক্ষিত, এগুলো কিছু আসবে না। আমরা একটু দেখি তো এখানে আরো কিছু যায় কিনা। নিট আয় আমরা নিচ্ছি, নগদে লভ্যাংশ প্রদান আসবে না, সরঞ্জাম নগদে ক্রয়, হ্যাঁ। তারপরে 60,000 টাকা সরঞ্জাম বিক্রয়, 15,000 টাকা, যার বই মূল্য 15,000 টাকা এবং ক্রয় মূল্য 20,000 টাকা। আচ্ছা, এখানে একটা জিনিস আসবে, সেটা হচ্ছে আমি সরঞ্জাম বিক্রি করছি কত টাকা? 15,000 টাকা। আর এই যে এটার বই মূল্য কত ছিল? 15,000 টাকা। সরঞ্জাম বিক্রয় করা হয়েছে 15,000 টাকা, যার বই মূল্য ছিল 15,000 টাকা। তাহলে আমার সরঞ্জাম বিক্রয় করে আমার কিন্তু লাভও হয় নাই, লসও হয় নাই, যা আছে সব সেম। যেহেতু লাভও হয় নাই, লসও হয় নাই, সো আমরা কি করব? আমরা এই লাভ লস যেহেতু কিছু হয় না, তার জন্য আমরা পরিচালন কার্যক্রমে নিব না। যদি লাভ হইতো তাহলে লাভটা নিতাম, মাইনাস করে দিতাম। যদি ক্ষতি হইতো আমরা এখানে নিয়ে প্লাস করে দিতাম। আমরা আগের মেতে করেছিলাম, ক্ষতি হয়েছিল আমরা প্লাস করে দিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে পরিচালন কার্যক্রমে প্রদেয় বন্ড আসবে না, শেয়ার ইস্যু, বন্ড ইস্যু আসবে না, অবশ্যই আমরা নিয়েছি। সো আমরা দেখতে পাচ্ছি আর কিছুই আসে না। এখন আমরা এইগুলো যোগ বিয়োগ করে দেব। যোগ বিয়োগ করে দেওয়ার পর দেখি তো কত টাকা হয়। 29, টোটাল 29,000
29,000, তারপরে হচ্ছে যোগ করব 9,000, যোগ হচ্ছে 9,000, আর মাইনাস করব 13,000, মাইনাস করব 13,000, আর মাইনাস করব কত 9,000, তাহলে হয় 16,000 টাকা। যেহেতু প্লাস বড় আমরা প্লাস 16,000 টাকা লিখবো এখানে, 16,000 টাকা। আমাদের কি প্লাসটা হচ্ছে বড়, সো 16,000 টাকা লিখছি। এই যে 16,000 টাকা না, এই 16,000 টাকার নাম কি? এই 16,000 টাকার নাম হইতেছে পরিচালন কার্যক্রম হতে নিট নগদ টাকা। পরিচালন কার্যক্রম হতে নিট নগদ টাকা কত পাইছি? 16,000 টাকা অলরেডি আমরা পেয়ে গিয়েছি। আশা করি তোমরা পরিচালন কার্যক্রমটা বুঝতে পেরেছো। এখন আমরা পরিচালন কার্যক্রম হতে নিট নগদ টাকা পেয়েছি, পরিচালন কার্যক্রমের সম্পূর্ণ কাজটা করে ফেলেছি। আমরা জানি নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করতে গেলে আমাদের 3টা পার্টি দরকার আছে। এখন আমরা বিনিয়োগ কার্যক্রমটা করব। তাহলে আমরা উপরে লিখি বিনিয়োগ কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ। বিনিয়োগ কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ। বিনিয়োগ কার্যক্রম হতে নিট নগদ প্রবাহে কি কি আসবে? আমরা ক নম্বরে করেছিলাম সরঞ্জাম ক্রয় 60,000 টাকা। সরঞ্জাম ক্রয় কত টাকা? 60,000 টাকা। ক্রয় করলে কি হয়? ক্রয় করলে নগদ টাকা চলে যায়, সো এটা কি করতে হবে? মাইনাস করতে হবে। আমরা কিন্তু ক নম্বরে মাইনাস করি না, কারণ ক নম্বরে মোট টাকা চেয়েছিল, আর এখানে আমরা নিট নগদ প্রবাহ নির্ণয় করব, তার জন্য আমার এখানে মাইনাস করে দিতে হবে। মোট চাইলে মাইনাস করব না, জাস্ট লেনদেন গুলা যোগ করে দিব নগদ প্রবাহ গুলো। আর যদি নিট চাই তাহলে যেটা প্লাস হবে প্লাস, যেটা মাইনাস হবে মাইনাস। সো আমি যেহেতু সরঞ্জাম ক্রয় করেছি, আমার নগদ টাকা চলে গিয়েছে, সো আমার এখানে মাইনাস করতে হবে। আবার আমি সরঞ্জাম বিক্রি করছি, নগদ টাকা আসছে, তো সরঞ্জাম বিক্রয়, সরঞ্জাম বিক্রি করাতে নগদ টাকা আসছে। কত টাকা আসছে? 15,000 টাকা আসছে। 15,000 টাকা আবার কি করতে হবে? আমাকে প্লাস করে দিতে হবে, কারণ বিক্রয় করলে টাকা আসে 15,000। এখন 60,000 থেকে 15,000 বিয়োগ করে দেই তো। 60 থেকে 15 বিয়োগ করে 60 মাইনাস 15, 45,000 টাকা। এই যে 45, 45,000 টাকা হচ্ছে আমার কি? 45,000 টাকা হচ্ছে আমার বিনিয়োগ কার্যক্রম হতে বিনিয়োগ কার্যক্রমের নিট নগদ টাকা। বিনিয়োগ কার্যক্রমের নিট নগদ টাকা কত? 45,000 টাকা। এখন আমাকে আরেকটা জিনিস বাকি আছে, সেটা হলো অর্থ সংস্থান কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ। আমি এখানে লিখবো অর্থ সংস্থান কার্যক্রম হতে নিট নগদ টাকা। অর্থ সংস্থান কার্যক্রম হতে নিট নগদ টাকা কিন্তু আমরা অলরেডি খ নম্বরে বের করেছি। অর্থ সংস্থান কার্যক্রম হতে নিট নগদ টাকা কত? 60,000 টাকা। সেই 60,000 টাকা কিন্তু মাইনাস ফিগারে ছিল, তোমরা কিন্তু একটু আগে যে আমরা খ নম্বরে করে দিয়েছি, সেই টাকাটা আমি এখানে বসিয়ে দিয়েছি। নিট নগদ প্রবাহ কত? 60,000 টাকা। এটা মাইনাসে ছিল, তার জন্য আমরা এটা মাইনাসে করে দিয়েছি। এখন আমরা সবগুলোকে যোগ বিয়োগ করব। সবগুলোকে যোগ বিয়োগ করে দেখি তো কত টাকা আসে। প্রথমে আছে 1,25,000 টাকা। কত টাকা আছে? 1,25,000 যোগ হচ্ছে 16,000 যোগ হচ্ছে 45, মানে 45,000 মাইনাস করতে হবে 60,000। কত টাকা হয়? 1,26,000 টাকা হয়। 1,26,000 টাকা। এই 1,26,000 টাকা কি? এই 1,26,000 টাকা হলো তোমার নিট নগদ বৃদ্ধি। এটা হলো নিট নগদ টাকা বৃদ্ধি। নিট নগদ টাকা বৃদ্ধি। নিট নগদ টাকা বৃদ্ধি কত? 1,26,000 টাকা। এটার সাথে যোগ করতে হবে কি? প্রারম্ভিক উদ্বৃত্ত। প্রারম্ভিক উদ্বৃত্ত আমরা কি করে দিব? যোগ করে দিব। প্রারম্ভিক উদ্বৃত্ত কত টাকা? প্রারম্ভিক উদ্বৃত্ত আমরা 22,000 টাকা পেয়েছি। এই যে প্রারম্ভিক উদ্বৃত্ত কত টাকা? 22,000 টাকা। এখানে একটা জিনিস তোমরা খেয়াল করবা, এখানে একটা জিনিস খেয়াল করবা কি? এই যে 60,000 টাকা আর এই যে 15,000 টাকা, 60,000 টাকা কিন্তু বড় ছিল, যেহেতু 60,000 টাকা বড়, সো এটা কি করতে হবে? এটাকে মাইনাস করে দিতে হবে। আমরা কিন্তু এটা মাইনাস করি নাই, তার জন্য আমাদের অঙ্কটা হচ্ছে একটু প্রবলেম দেখা দিচ্ছে। সো আমি এখানে কাজ করি, আমি 1,25,000 1,25,000 যোগ করি হচ্ছে 16,000
তাহলে হয় 1,41,000 মাইনাস করবো হচ্ছে 45,000 মাইনাস করবো 60,000, তাহলে হয় 36,000 টাকা। কত টাকা হয়? 36,000 টাকা। এই 36,000 টাকা হচ্ছে নিটনগর টাকা। এগুলো একটু খেয়াল করো, হ্যাঁ, যদি বড় হয় তাহলে টাকাগুলো মাইনাস করতে হবে, নাহলে কিন্তু অঙ্ক মিলবে না। যোগ প্রারম্ভিক উদ্ধৃতি এখন কত? 22,000 টাকা। এখন দেখো অঙ্কটা মিলে গেছে। এখন 36,000 আর 22,000 যোগ করলে 58,000 টাকা হয়। এই যে 58,000 টাকা, এটাই হচ্ছে সমাপনী নগদ উদ্বৃত্ত। সমাপনী নগদ উদ্বৃত্ত, এটাই হচ্ছে সমাপনী নগদ উদ্বৃত্ত। এই যে দেখো 58,000 টাকা আর এই যে 58,000 টাকা আমাদের কিন্তু মিলে গিয়েছে। তাহলে ম্যাথটা আশা করি তোমরা 2 নাম্বার এই সিকিউটা বুঝতে পেরেছো। এখন আমরা তোমাদের একটা বোর্ড কোশ্চেন করাবো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই বোর্ড কোশ্চেনটা। এখন আমি তোমাদের ঢাকা বোর্ড 2019 এর এই সিকিউটা করাবো। এখানে আমি প্রশ্নটা লিখে রেখেছি। আমরা এই প্রশ্নে দেখতে পাচ্ছি চলতি সম্পদ দেওয়া আছে, চলতি দায় দেওয়া আছে, আর অন্যান্য তথ্যাবলী এখানে আমরা দেখতে পাচ্ছি আসবাবপত্র ক্রয়, পুরাতন যন্ত্রপাতি বিক্রয়, শেয়ার ইস্যু, তারপর নগদ লভ্যাংশ প্রদান, এই দুইটা অন্যান্য তথ্যাবলী দেওয়া আছে। আমাকে কি করতে বলছে তারা? আমাকে করতে বলছে চলতি সম্পদ ও চলতি দায়ের তুলনামূলক হ্রাস বৃদ্ধি, নিট মুনাফার পরিমাণ 30,000 টাকা ধরে পরিচালন কার্যক্রমে নগদ প্রবাহ বিবরণী, আর গ নম্বরে বলেছে নগদ প্রবাহ বিবরণী তৈরি করো। আচ্ছা, আমরা চলতি সম্পদ আর চলতি দায়ের তুলনামূলক হ্রাস বৃদ্ধি, আমরা তো বিগত অঙ্কগুলোতে শিখেছি যে চলতি সম্পদের কিভাবে হ্রাস বৃদ্ধি হয়, চলতি দায়ের কিভাবে হ্রাস বৃদ্ধি গুলো হয়। এখন আমরা তোমার সরাসরি ক নম্বর কোশ্চেনটা কমপ্লিট করব। চলতি সম্পদ আর চলতি দায়ের তুলনামূলক হ্রাস বৃদ্ধিটা কিভাবে। এখানে দেখো চলতি সম্পদ দেওয়া আছে নগদ তহবিল, প্রাপ্য হিসাব, মজুত পণ্য। 2017 সালের টাকা দেওয়া আছে, 2018 সালের টাকা দেওয়া আছে। আমরা 2017 সাথে 2018 কম্পেয়ার করে হ্রাস বৃদ্ধিটা নির্ণয় করব, ঠিক আছে? চলো ক নাম্বার কোশ্চেনটা আমরা কমপ্লিট করি। আমরা ক নাম্বার কোশ্চেন যেটা, এইভাবে একটা বক্স করবা। হিসাবের নাম 2018 টাকা, 2017 টাকা, পার্থক্য হ্রাস বৃদ্ধি। প্রথমে চলতি সম্পদে কি আছে দেখো তো, উপরে লিখবা চলতি সম্পদ। এখানে কি লিখবা? চলতি সম্পদ লিখছি আমরা। চলতি সম্পদ বলছে নগদ তহবিল, তাহলে আমরা এখানে লিখিত নগদ তহবিল। নগদ তহবিল 2018 সালে আছে 1,50,000 টাকা। কত টাকা? 1,50,000। 2017 সালে আছে 80,000 টাকা। 2017 সালে 80,000 আর 2018 সালে 1,50,000 টাকা। তার মানে তো আমরা বুঝতেই পারছি 2017 আর 2018 অবশ্যই কি হয়েছে, টাকার পরিমাণ বৃদ্ধি পেয়েছে। যেহেতু টাকার পরিমাণ বৃদ্ধি পেয়েছে, কত টাকা? 1,50,000 থেকে 80,000 বাদ দিয়ে দিলে থাকে 70,000 টাকা। এই 70,000 টাকা আমার পার্থক্য। পার্থক্যের পর আমি 70,000 টাকা লিখেছি, আর এটাকে বৃদ্ধি পেয়েছে, সো আমি এখানে লিখব বৃদ্ধি। এখানে কি লিখব? বৃদ্ধি। তারপর আসি প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব দেখো তো তোমরা যে এটা কি হ্রাস পেয়েছে নাকি বৃদ্ধি পেয়েছে। 2017 সালে আমি দেখতে পাচ্ছি প্রাপ্য হিসাব ছিল 75,000 টাকা, 2018 সালে সেটা হচ্ছে 70,000 টাকা। অবশ্যই হ্রাস পেয়েছে। তো প্রাপ্য হিসাব আমার 2018 সালে কত? 70,000 টাকা, আর 2017 সালে কত? 75,000 টাকা। তাহলে হ্রাস পেয়েছে কত? 5,000 টাকা। তাহলে এখানে আমরা লিখব হ্রাস। বুঝতে পেরেছো ব্যাপারটা? মজুত পণ্য দেখো তো, 2017 সালে ছিল 90,000, 2018 সালে 1,10,000। তো আমরা দেখতে পাচ্ছি মজুত পণ্যটা কি পেয়েছে? মজুত পণ্যটা বৃদ্ধি পেয়েছে। 1,10,000 টাকা হচ্ছে 2018, আর 90,000 টাকা হচ্ছে 2017। তাহলে মাইনাস করে দিলে হচ্ছে 20,000 টাকা। 20,000 টাকা কি প্লাস হয়েছে, মানে বৃদ্ধি পেয়েছে। সো আমরা এখানে কি লিখবো? বৃদ্ধি। দেখা তো এই পর্যন্ত বুঝতে পেরেছো কিনা? আমাদের চলতি সম্পদে আর কোনো কিছু নেই, সো আমরা আর করব না। এখন আমরা চলতি দায় করি। চলতি দায় আছে বকেয়া খরচ 2017 সালে 12,000 টাকা, 2018 সালে 20,000 টাকা। সো আমি দেখতেই পাচ্ছি বকেয়া খরচ কি হয়েছে, বকেয়া খরচ বৃদ্ধি পেয়েছে।
আমরা এখানে লিখবো চলতি দায়। চলতি দায় কি? প্রথমে আছে বকেয়া খরচ। কি আছে? বকেয়া খরচ। বকেয়া খরচ 18 সালে আছে কত টাকা? 20,000 টাকা। 17 সালে আছে কত? 12,000 টাকা। তাহলে 8,000 টাকা কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে। সো আমি এখানে লিখবো বৃদ্ধি। তারপরে কি আছে? প্রদেয় হিসাব। দেখো তো প্রদেয় হিসাব হ্রাস না বৃদ্ধি? প্রদেয় হিসাব 18 সালে 70,000 টাকা আর 17 সালে ছিল 80,000 টাকা। তাহলে হ্রাস না বৃদ্ধি পেয়েছে? 10,000 টাকা আমার এখানে হ্রাস পেয়েছে। সো আমি এখানে লিখবো হ্রাস। তারপরে কি আছে? প্রদেয় আয়কর। প্রদেয় আয়কর। প্রদেয় আয়কর দেখো তো 2017 সালে 8,000 টাকা, 2018 সালে 5,000 টাকা। হ্রাস পেয়েছে 5,000 আর এখানে হচ্ছে 8,000। কত টাকা হ্রাস পেয়েছে? 3,000 টাকা হ্রাস পেয়েছে। সো আমি এখানে কি লিখবো? হ্রাস। এটাই হচ্ছে আমার ক নাম্বার কোশ্চেন। এটুক তুমি এইভাবে বক্স আকারে করে দিলে তুমি টোটাল 2 নাম্বার পেয়ে যাবা। সো আমাদের ক নাম্বার কিন্তু কমপ্লিট। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, দেখো খ নম্বরে নিট মুনাফার পরিমাণ 30,000 টাকা ধরে। তারা কিন্তু নিট মুনাফার পরিমাণটা তোমাকে বলে দিয়েছে কত টাকা? 30,000 টাকা ধরে পরিচালন কার্যক্রমের নগদ প্রবাহ বিবরণী তৈরি করতে বলছে। তাহলে পরিচালন কার্যক্রম আমরা মানে শুরু থেকে এই পর্যন্ত পরিচালন কার্যক্রম অনেক অঙ্ক করে এসেছি, অনেক বেসিক রুলস তোমাদের পড়িয়েছি। পরিচালন কার্যক্রমে প্রথমে কি আসবে? পরিচালন কার্যক্রমে হতে হাতে পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ। এখানে কি লিখবো? নিট আয়। নিট আয় কত টাকা? নিট আয় হচ্ছে আমাদের ধরতে বলছে 30,000 টাকা। আউটার কলমে আমি 30,000 টাকা লিখবো নিট আয়। নিট আয় কত টাকা? 30,000 টাকা। বুঝতে পেরেছো? পরিচালন কার্যক্রমের নগদ প্রবাহ বিবরণী আমরা এই শিরোনামটা লিখবো, নিট আয়কে পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহে পরিণত করার সমন্বয় সমূহ। লেখার পরে আমরা তো জানি পরিচালন কার্যক্রমের মধ্যে কি কি আসে। অবচয় আসে, চলতি সম্পদ হ্রাস, চলতি সম্পদ বৃদ্ধি, চলতি দায় হ্রাস, চলতি দায় বৃদ্ধি, এই সমস্ত জিনিসগুলো আসবে। আমরা দেখি তো এখানে অবচয় বলে কিছু আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি 1 নাম্বার আর 2 নাম্বার যে সমন্বয়টা দেওয়া আছে এখানে অবচয় বলে কোনো কিছু নেই। যেহেতু অবচয় নেই সো আমার এখানে করতে হবে না। তো আমি এখন যেহেতু অবচয় নেই বাদ, আমি এখন দেখি তো চলতি সম্পদের কি হ্রাস বৃদ্ধি যেগুলো আছে আমরা এতক্ষণ বলে চলতি সম্পদ চলতি দায় ক নম্বরে করেছি। সো আমার কিন্তু খ নাম্বার করতে এত কিছু আর পেরেশান নিতে হচ্ছে না। আমি যদি ক নাম্বারটা ভালো করে বুঝে ফেলি খ নাম্বারটা কিন্তু আমি ইজিলি কমপ্লিট করতে পারবো। তো আমি এখন প্রথমে কি নিব? প্রথমে নিব নগদ। প্রথমে আমরা কি নিব? আচ্ছা, এখানে আরেকটা জিনিস হচ্ছে তোমাদের বলে রাখি, সেটা হচ্ছে আমরা এই যে চলতি সম্পদের নগদ তহবিল আমরা আগে করেছি, আগেও তোমাদের বলেছি যে আমরা চলতি সম্পদ যখন করব, পরিচালন কার্যক্রম যখন করব তখন নগদ তহবিল বা নগদান হিসাব চলতি সম্পদ থাকা সত্ত্বেও আমরা কিন্তু এটা নিব না। কারণ এটা হচ্ছে আমার আনসার 2018 সালেরটা আর এটা হচ্ছে আমার প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত। এগুলো আমরা পরবর্তীতে যোগ করি। সো আমার নগদ তহবিলটা আসবে না, কিন্তু প্রাপ্য হিসাব মজুত পণ্য আসবে। প্রাপ্য হিসাব কি হয়েছিল? এখানে হ্রাস হয়েছিল। তো আমি লিখি প্রাপ্য হিসাব হ্রাস। কি লিখবো? প্রাপ্য হিসাব হ্রাস। প্রাপ্য হিসাব হ্রাস পেয়েছে কত টাকা? 5,000 টাকা। আমার আর ক্যালকুলেশন করতে হইতাছে না, 5,000 টাকা লিখে ফেলেছি না? প্রাপ্য হিসাব হ্রাস 5,000 টাকা। তারপর আমি দেখি তো কি আছে? মজুদ পণ্য বৃদ্ধি পেয়েছে। সো আমি এখানে লিখি মজুদ পণ্য বৃদ্ধি। তাহলে মজুদ পণ্য বৃদ্ধি। ও আচ্ছা, এখানে আরেকটা জিনিস তোমাকে বলে রাখি, সেটা হচ্ছে আমরা কিন্তু পরিচালন কার্যক্রমে জানি চলতি সম্পদের ক্ষেত্রে আমরা বিপরীতটা করতাম। যেহেতু হ্রাস পেয়েছে চলতি সম্পদ তাহলে প্লাস হবে, বৃদ্ধি পাইলে সেটা মাইনাস হবে। ট্রিক্স গুলো মনে রাখবা। মজুদ পণ্য বৃদ্ধি পেয়েছে কত টাকা? 20,000 টাকা। কত টাকা? 20,000। যেহেতু বৃদ্ধি পেয়েছে সো আমি এটাকে কি করব? মাইনাস করে দেব। আশা করি বুঝতে পেরেছো। তারপরে আমি দেখতে পাচ্ছি যে চলতি সম্পদে আর কোনো কিছু এখানে নেই। সো আমি এখন চলতি দায়ে চলে যাব। দেখি তো চলতি দায়ের ক্ষেত্রে আমরা একটা নিয়ম শিখেছিলাম তোমাদের, যে এটা আবার কোনো কি হবে না, পরিবর্তন মানে বিপরীতটা হবে না। বকেয়া এখানে যদি বৃদ্ধি হয় তাহলে প্লাস করব, হ্রাস হলে এখানে মাইনাস করব। বিপরীত করার দরকার নাই, একমাত্র চলতি সম্পদের ক্ষেত্রে বিপরীতটা করব।
এই যে দেখো হ্রাস হয়েছে প্লাস করেছি, বৃদ্ধি পেয়েছে মাইনাস করে দিয়েছি। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছি। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে বকেয়া খরচ। বকেয়া খরচ, বকেয়া খরচটা কি হয়েছিল? বৃদ্ধি। সো আমি এখানে বৃদ্ধি লিখি। বকেয়া খরচ যে বৃদ্ধি কত টাকা? ৮,০০০ টাকা। বৃদ্ধি হলে আমরা এখানে কি করব? প্লাস করব চলতি দায়ের ক্ষেত্রে। তারপরে প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব কি হয়েছে বলতো দেখি? প্রদেয় হিসাব এখানে হ্রাস পেয়েছে। যেহেতু প্রদেয় হিসাব হ্রাস পেয়েছে মাইনাস করব কত টাকা? প্রদেয় হিসাব মাইনাস করব হচ্ছে ১০,০০০ টাকা। কত টাকা? ১০,০০০ টাকা। আশা করি বুঝতে পেরেছো। তারপরে কি আছে? প্রদেয় আয়কর। প্রদেয় আয়কর, প্রদেয় আয়কর হ্রাস না বৃদ্ধি? আমরা দেখি তো হ্রাস পেয়েছে। যেহেতু হ্রাস পেয়েছে আমরা কি করব? মাইনাস করব কত টাকা? প্রদেয় আয়কর ৩,০০০ টাকা। ৩,০০০ টাকা আমরা কি করে দেব? মাইনাস করে দেব। আশা করি বুঝতে পেরেছো। এখন এই যে টাকাগুলা, এই টাকাগুলো যোগ করব। আমরা যোগ করে তো দেখে, আমরা এখন যোগ করব। যোগ করে দেখি তো কত টাকা হয়। যোগে আছে ৫,০০০, ৮,০০০, ৮,৫ ১৩,০০০, আর এখানে আছে ২০,০০০ আর ১০,০০০, ৩০,০০০, ৩৩,০০০। সো ৩৩,০০০ মাইনাস হচ্ছে কত? ১৩,০০০। ৩৩,০০০ আর ১৩,০০০ তাহলে হচ্ছে কত? ২০,০০০ টাকা। এখন প্লাস বড় না মাইনাস বড়? আমরা দেখতে পাইতেছি যে এখানে মাইনাসের ফিগারটা বড়। সো ২০,০০০ টাকা আমি এখানে কি করে দেব? মাইনাস করে দেব। এখন এই যে টাকাটা পেয়েছি, এই টাকাটার নাম কি? এই টাকাটার নাম হইতেছে পরিচালন কার্যক্রমের নেট। পরিচালন কার্যক্রমের নেট নগদ প্রবাহ বা নগদ লিখলি হচ্ছে ২০,০০০ টাকা। এখন ৩০,০০০ থেকে ২০,০০০, যেহেতু এটা মাইনাস আছে মাইনাস করে দেই, প্লাস বড়, সো ১০,০০০ টাকা হবে। এই যে ১০,০০০ টাকা, এটাই হচ্ছে আমার পরিচালন কার্যক্রম হতে নেট নগদ প্রবাহ। সো আশা করি তোমরা ক নাম্বার এবং খ নাম্বারটা বুঝতে পেরেছো। এখানে আর কোনো ধরনের কোনো প্রবলেম নেই। এখন আমরা যেটা করতে বলছে, তারা নগদ প্রবাহ বিবরণী তৈরি করতে বলছে। আমরা এখন নগদ প্রবাহ বিবরণীটা তৈরি করে দেখাবো। নগদ প্রবাহ বিবরণীতে প্রথমে এভাবে লিখবা, তারপরে বিবরণ টাকা টাকা স্কয়ার লিমিটেড নগদ প্রবাহ বিবরণী ২০১৮ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য। আমরা জানি নগদ প্রবাহ বিবরণী তৈরি করতে গেলে তিনটা যে ধাপ আছে, স্টেপ আছে। ১ নম্বর হচ্ছে পরিচালন কার্যক্রম, ২ নম্বর হচ্ছে বিনিয়োগ কার্যক্রম, ৩ নম্বর হচ্ছে অর্থায়ন কার্যক্রম। এই তিনটা কার্যক্রমই হচ্ছে নগদ প্রবাহ বিবরণী তৈরি করতে গেলে আমাদের আসবে। সো আমাকে প্রথমে কি লিখতে হবে? আমাকে প্রথমে লিখতে হবে পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ। সো আমি এখানে লিখি পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ। তাহলে পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ আমি কিন্তু এটা খ নাম্বার থেকে পাইছি। লিখে রাখবো খ হতে প্রাপ্ত। কত টাকা পেয়েছিলাম? নিট মুনাফার পরিমাণ ৩০,০০০ টাকা ধরে পরিচালন কার্যক্রমের নগদ প্রবাহ বিবরণী আমরা পেয়েছিলাম ১০,০০০ টাকা। তার জন্য এখানে আর আমার কম করার দরকার নেই, কারণ অলরেডি খ নম্বরে করেছি। এখন আমি যেটা করব সেটা হচ্ছে বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ। বিনিয়োগ কার্যক্রম হতে আমাকে কি বের করতে হবে? নগদ প্রবাহটা বের করতে হবে। এখন বিনিয়োগ কার্যক্রমে চলতি সম্পদও আসবে না, চলতি দায়ও আসবে না। আমি তোমাদেরকে বলে রেখেছিলাম যে বিনিয়োগ কার্যক্রম আমি যখন করব তখন অবশ্যই আমাকে কি করতে হবে? স্থায়ী সম্পদ ক্রয়, স্থায়ী সম্পদ বিক্রয়, অথবা তোমার অন্য প্রতিষ্ঠানের শেয়ার ক্রয় বিক্রয়, এইসব জিনিসগুলো আমার এখানে কি হবে? আসবে। আমি সমন্বয় দেখে তো বলা আছে আসবাবপত্র ক্রয় ১,০০,০০০ টাকা, পুরাতন যন্ত্রপাতি বিক্রয় ২০,০০০ টাকা। সো আমি দেখতেই পাচ্ছি স্থায়ী সম্পদ ক্রয় বিক্রয় বলা আছে। তাহলে প্রথমে কি আসবে? আসবাবপত্র ক্রয়। আসবাবপত্র ক্রয়, আসবাবপত্র ক্রয় কত টাকা? ১,০০,০০০ টাকা। আর ক্রয় করলে কি হয়? ক্রয় করলে নগদ টাকা চলে যায়, সম্পদ বৃদ্ধি পায়। নগদ টাকা চলে গেলে, আমি তোমাদের বলছি নগদ টাকা গেল না এলো, এটাই হচ্ছে আমার মেইন ফ্যাক্ট। নগদ টাকা যেহেতু চলে যাচ্ছে আমাকে কি করতে হবে? অবশ্যই মাইনাস করতে হবে। তারপরে কি আছে? পুরাতন যন্ত্রপাতি বিক্রয় ২০,০০০ টাকা। আমাকে লিখতে হবে
যন্ত্রপাতি বিক্রয় করলে আমার কাছে নগদ টাকা আসে, তার জন্য এটাকে কি করতে হবে, প্লাস করতে হবে। এখন আমি এক কাজ করি, 1 লক্ষ থেকে 20,000 টাকা যদি আমি মাইনাস করে দেই, তাহলে থাকছে কত টাকা, 80,000 টাকা। যেহেতু মাইনাস বলছ, এটা মাইনাস। আর এই টাকাটার নাম কি, বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ বা নগদ টাকা। তাহলে আরেকটা কি বাকি রইলো, দুইটা তো হয়ে গেছে। 3 নাম্বার স্টেপটা কি, অর্থ সংস্থান বা অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ। তাহলে আমি লিখি অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ। অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহতে কি আসে, আমরা শিখেছি তোমাকে, অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ হতে আসবে শেয়ার ইস্যু করা, বন্ড বা ঋণপত্র ইস্যু করা, এইসব জিনিসগুলো হচ্ছে আমরা অর্থায়ন কার্যক্রমে নিই। আমরা এগুলো বিস্তারিত আলোচনা করেছি। তো এখন আমি দেখি তো এখানে চলতি সম্পদ, এখানে চলতি দায়, এগুলা বাদ। 1 নম্বর সমন্বয় বাদ। 2 নম্বর সমন্বয় আছে শেয়ার ইস্যু, নগদ লভ্যাংশ প্রদান। আমরা জানি শেয়ার ইস্যু অর্থায়ন কার্যক্রমে আসে, আর শেয়ার ইস্যু করলে আমার মূলধনের যোগান হয় কত টাকা, 1,50,000 টাকা। আমার কাছে মূলধন আইছে, সো এটা প্লাস হয়ে যাবে, নগদ টাকা আসছে। লভ্যাংশ প্রদান করছে 10,000 টাকা, লভ্যাংশ প্রদান করলে নগদ টাকা চলে যায়, লভ্যাংশ প্রদান আমার কি হবে, মাইনাস হবে। কত টাকা, 10,000 টাকা। 10,000 টাকা আমি কি করে দেব, মাইনাস করে দেব। 1,50,000 থেকে 10,000 মাইনাস করে দিলে থাকছে 1,40,000 টাকা। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। এই যে 1,40,000 টাকা, এটার নাম হইতেছে অর্থায়ন কার্যক্রম হতে নেট নগদ প্রবাহ বা নগদ প্রবাহ, লিখে দিবা। তারপরে এই 3 টাকা এখন আমরা যোগ করব বা বিয়োগ করব, যা আছে দেখে তো যোগ বিয়োগ করলে কত হয়, 1,50,000, 1,50,000 মাইনাস হচ্ছে 80,000, 70,000 টাকা। কত থাকে এখানে, 70,000 টাকা। এই 70,000 টাকা হচ্ছে নিট নগদ বৃদ্ধি। নিট নগদ বৃদ্ধি এটা কত হাজার, 70,000 টাকা। এই 70,000 টাকা থেকে আমাকে কি করতে হবে, যোগ করতে হবে প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত। প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত কোথায় পাবো, ওই যে চলতি সম্পদে নগদ তহবিলের 2017 সালের, মানে লাস্ট ইয়ারের 80,000 টাকা। এই যে আমি 80,000 টাকা এখানে লিখে দিলাম। এখন এই দুইটা যোগ করে 70 আর 80, 1,50,000 টাকা। এখন এটার সাথে দেখে তো এটা মিলছে কিনা, 1,50,000 2018 সালের, এটা হলো আমাদের আনসার। 1,50,000 মিলে গেছে, আমার অঙ্ক হয়ে গেছে। এই যে টাকাটা, এই টাকাটার নাম হচ্ছে কি, সমাপনী নগদ উদ্বৃত্ত। সমাপনী নগদ উদ্বৃত্ত। আশা করি তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, এটাই হচ্ছে সমাপনী নগদ উদ্বৃত্ত। আমরা তোমাদেরকে টোটাল 3টা সিকিউ করে দিয়েছি। 3টা সিকিউ খুব ভালোভাবে তোমরা কমপ্লিট করবা, খুব মনোযোগ দিয়ে এই 3টা অঙ্ক বাসায় প্র্যাকটিস করবা। আর হচ্ছে কি, বেসিক থেকে শুরু করে তোমাদের যে এই যে সিকিউটা করে দিয়েছি, পুরো ক্লাসটা তুমি যদি ধৈর্য সহকারে কমপ্লিট করো, অবশ্যই তুমি এখানে 10 মার্কস অবশ্যই তুমি নিশ্চিত করতে পারবা। কেউ ঠকাতে পারবে না তোমাকে, তুমি 10 মার্কস এখান থেকে পাবাই। হ্যাঁ, তোমার এখন ডেডিকেশন, তোমার ধৈর্য যদি বেশি থাকে, তোমার ডেডিকেশন যদি থাকে, তুমি অবশ্যই পুরো ভিডিওটা দেখলে এখান থেকে 10 মার্কস কনফার্ম করতে পারবা। আর আমার এই ক্লাসটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে তোমরা জানাবা, তাহলে একটু উৎসাহ পাবো। তোমাদের আর কি কি চ্যাপ্টার প্রবলেম আছে সেগুলো অবশ্যই আমাকে বলবা, আমি পরবর্তীতে বেসিক সহ সুন্দর করে ব্যাখ্যা সহ তোমাদের কমপ্লিট করে দেওয়ার ট্রাই করব। আর অবশ্যই লাইক করবা, কমেন্টস করে এবং সাবস্ক্রাইব করে দিবা। ঠিক আছে, ভালো করে পড়াশোনা করো।